হ্যালো, অলরেডি সবাই যারা যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। মেবি শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাকই আছে। যারা ফেসবুকে আছো তারাও একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা এবং ঠিকঠাক গ্রুপ থেকে লাইভে গেছি কিনা। ওকে, সব কিছু ঠিকঠাক। সাউন্ড প্রবলেম গোলাম রাব্বি বলছে সাউন্ড প্রবলেম। কোথায় সাউন্ড প্রবলেম বলতো দেখি। সাউন্ড প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, হালকা 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 সাউন্ড। ইব্রাহিম কাইফ ভাই একটা কোশ্চেন বলো ভাইয়া, কি কোশ্চেন? সাউন্ড প্রবলেম, কি প্রবলেম? প্রবলেমটা কিসের, কি হচ্ছে? সাউন্ড প্রবলেম কি হচ্ছে? সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, সাউন্ড বাজে আমার পারফেক্ট, পার্টি হচ্ছে। সাউন্ড হালকা, ওকে। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা গতিবিদ্যা অধ্যায়ের অষ্টম ক্লাসটা করব। তো এর আগে আমরা সপ্তম ক্লাসে প্রজেক্টাইল মোশন অর্থাৎ দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করছিলাম। দ্বিমাত্রিক গতির যে যাবতীয় যত ধরনের সূত্র আছে মোটামুটি আমরা আলোচনা করে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তো আমরা আসলে দুই ধরনের প্রজেক্টাইল মোশন পড়ি, একটা হচ্ছে অনুভূমিকের সাথে তীর্যকভাবে অর্থাৎ কোণ করে উপরে নিক্ষেপ, আর একটা হচ্ছে অনুভূমিকের সাথে কোণ করে নিচের দিকে নিক্ষেপ। যেমন খাড়া উপরে নিক্ষেপ এবং খাড়া নিচের দিকে নিক্ষেপ একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা যেমনটা পড়ছিলাম ওয়াই অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে একমাত্রিক গতির মতো একবার কোণ করে উপরে নিক্ষেপ আর একবার কোণ করে নিচের দিকে নিক্ষেপ। তো এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, যেহেতু দ্বিমাত্রিক গতির হিসাব নিকাশ করার জন্য আমরা দুইবার হিসাব নিকাশটা করি। একবার এক্স অক্ষ বরাবর হিসাব নিকাশ করি আর একবার ওয়াই অক্ষ বরাবর হিসাব নিকাশ করি। তো এইভাবে দুই অক্ষ বরাবর দুইবার আমরা হিসাব নিকাশ করি। হিসাব নিকাশ করেই আমরা ম্যাথ প্রবলেম সলভ করি। তো চলো আজকের ক্লাসে আমরা আরও অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। হ্যালো, ওকে, তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথমে একটা কোশ্চেন আমরা সলভ করব। বলা হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 60 মিটার পার সেকেন্ড বেগে 1 কেজি ভরের কোনো বস্তুকে ছোড়া হলো। 1 কেজি ভরের কোনো বস্তুকে ছোড়া হলো। প্রশ্ন হচ্ছে 1 নম্বর কোশ্চেন, 2 সেকেন্ড পর বস্তুর বেগ ও সরণ। 2 নম্বর কোশ্চেন, 4 সেকেন্ড পর বস্তুর বেগ ও সরণ। 3 নম্বর কোশ্চেন, 2 সেকেন্ড ও 4 সেকেন্ড অবস্থানে বেগ ও সরণের হিসাবে প্রাসের গতিপথটি আঁকো। প্রাসের গতিপথ দেখাও। আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে 2 সেকেন্ড পর শক্তি সংরক্ষণশীল কিনা যাচাই করো। শক্তি সংরক্ষণশীল কিনা যাচাই করো। গত ক্লাসে শেখানো সূত্রগুলা যদি তুমি ভালো করে বোঝো তাহলে আর কোনো ব্যাপার হবে না।
ঠিক আছে ভাইয়া, ওয়েব অ্যাপে সাউন্ড প্রবলেম হওয়ার কথা না তো, কি সাউন্ড প্রবলেম? গলা ভাঙা সাউন্ড? আমার গলা এমনিতেই ভাঙা, গলা তো এমনিতেই ভাঙা। সাউন্ড আটকাই, ক্র্যাক করতেছে হালকা, বাট বোঝা যায়। হ্যালো, হ্যাঁ এবার দেখো তো ঠিক আছে কেন? এবার ঠিক না থাকলে আর কিছু করার নেই, সব কিছু তো ঠিকঠাক দেখতেছি। ওকে চলো, 2 সেকেন্ড পর বস্তুর বেগ ও সরণ নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে কিভাবে প্রজেক্টাইলটাকে ছোড়া হয়েছে? দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তা আমাদের বলা হচ্ছে চিত্র যে আঁকতেই হবে ম্যাথ করার জন্য এমন না, জাস্ট আমি বোঝানোর জন্য চিত্রটা আঁকতেছি। আমাদের বলা হচ্ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে একটা প্রাসকে ছোড়া হয়েছে, আদি বেগ হচ্ছে 60 মিটার/সেকেন্ড, ইউ হচ্ছে 60। তাহলে এই বেগে 30 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। এবার 2 সেকেন্ড পর বস্তু কোথায় আছে আমি তো জানি না। তা আমরা 2 সেকেন্ড পর বেগ বের করতে চাই, তো 2 সেকেন্ড পর বেগ বের করতে গেলে কি আমরা একবারে বের করতে পারবো না? তাহলে 2 সেকেন্ড পর বেগ ভি ধরো আমি বের করতে চাই, এটা বের করার জন্য আমাদের ভি এক্স বের করা লাগবে, ভি ওয়াই বের করা লাগবে, দেন লব্ধি বের করতে হবে। তাহলে এটা যদি ইউ হয়, এদিক বরাবর ছিল ইউ এক্স, মনে আছে ইউ কস থেটা, আর এদিক বরাবর ছিল ইউ ওয়াই, দ্যাট ইজ ইউ সাইন থেটা, এইটা ছিল ইউ কস থেটা, থেটা নট আর কি, থেটা নট। তাহলে এখন 1 নম্বর কোশ্চেন হচ্ছে 2 সেকেন্ড পর বস্তুর বেগ। তাহলে 2 সেকেন্ড পর বস্তুর বেগ ভি এক্স, এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সমবেগ। তাহলে এই কারণে এক্স অক্ষ বরাবর সূত্র হচ্ছে ইউ কস থেটা নট। তাহলে ইউ এর মান 60, কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে এখানে হবে 30√2 মিটার/সেকেন্ড। ঠিক আছে, 30√2 মিটার/সেকেন্ড। এবার এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর বেগটা আমাদের বের করতে হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি ওয়াই, এটা হচ্ছে ইউ সাইন থেটা নট মাইনাস জিটি, জি এর আগে অলওয়েজ মাইনাস, আর ইউ সাইন থেটা তার আগে কি হবে? তার আগে প্লাস, কারণ কোন দিকে ছোড়া হয়েছে? উপরের দিকে, সো উপরের দিকে বলে সামনে দিলাম কি প্লাস। তাহলে এবার ইউ এর মান 60 সাইন, কেউ আমাকে একটু উত্তর বলবা যে ওয়েব অ্যাপে আসো, যে একটু হিসাব নিকাশে পটু, সে আমাকে একটু মানগুলা দ্রুত দ্রুত বলবা, দেখি কে বলতে পারে। 9.8 ইন্টু টি, কয় সেকেন্ড পর? 2 সেকেন্ড পর, 2। তাহলে এখান থেকে ভিউ এর মানটা আমাদের পাবো। তাহলে ভিউ এর মানটা হচ্ছে, আচ্ছা সরি এখানে তো √3 হবে, সরি সরি সরি, এখানে হবে 30√3 মিটার/সেকেন্ড, সরি। আর এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 10.4। ওকে 10.4, বলো তো প্লাস আসছে নাকি মাইনাস? প্লাস, তার মানে বস্তু উপরের দিকে উঠতেছে। তাহলে ভি এক্স হলো, ভি ওয়াই হলো, আমাদের তো লাগবে ভি। তাহলে লব্ধি বেগ ভি হবে √ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে √ মান বসাও, 30√3 তার স্কোয়ার প্লাস 10.4 তার স্কোয়ার দিয়ে এখানে ভি এর মানটা পাওয়া যাবে। তাহলে ভি এর মান হচ্ছে 52.99, যা আসবে সেটাই বলবা, 52.99 এত মিটার/সেকেন্ড, এটা হচ্ছে ভি গেল এটা। তাহলে আমাদের 2 সেকেন্ড পর বেগ হিসাব ডান, বেগের হিসাব ডান। কোন বের করতে বললে বের করবা, ধরো এই কোনটা যদি বের করতে বলে তাহলে থেটা ইকুয়াল টু tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স, কোন চাইনি, আমাদের শুধু বেগ আর সরণ চাইছে। তাহলে বেগের হিসাব গেল। ঠিক একইভাবে 4 সেকেন্ড পরও বেগের হিসাব করতে হবে
এবং ঠিক একইভাবে স্মরণের সূত্র অ্যাপ্লাই করে 2 সেকেন্ড পর স্মরণ, 4 সেকেন্ড পর স্মরণ বের করতে হবে। তাহলে 2 সেকেন্ড পর বেগ গেল, এবার আসো 2 সেকেন্ড পর স্মরণ। তাহলে স্মরণের হিসাবটা এবার 1 নম্বর ম্যাথটাই কিন্তু করতেছি। তো 2 সেকেন্ড পর স্মরণ বের করতে গেলে এক্স লাগবে। ঠিক আছে, আমরা এই চিত্রেই দেখাই। ধরো এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, এইটুকু এক্স, আর এইটুকু হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা লব্ধি স্মরণ এস। তাহলে আমরা এক্স চাই, এক্স ইকুয়াল টু ইউ এক্স টি, দ্যাট মিনস ইউ কজ থিটা নট টি। একবারে সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে ইউ এর মান 60 কজ 30 ডিগ্রি, কয় সেকেন্ড পর? 2 সেকেন্ড পর। ওকে, তাহলে কজ 30 ডিগ্রি হচ্ছে √3/2, তো 2 কাটাকাটি গেল, 60√3 এত মিটার। আর ওয়াই অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ইউ সাইন থিটা নট টি হাফ জি টি স্কোয়ার। জি এর আগে মাইনাস, ইউ সাইন থিটা নট, ইউ কোন দিকে? উপরের দিকে ছড়া হয়েছে, তাহলে ইউ এর আগে প্লাস। ভাই ওয়াই এর আগে কি চিহ্ন দিব? ওয়াই এর আগে তো দিব না কিছু, ওয়াই আমি বের করতে চাই। ওয়াই এর মানটা আসার পরে আমি বুঝবো যে উপরের দিকে নাকি নিচের দিকে, এটা আসার পরে আমরা মানটা বুঝবো। তাহলে এবার ইউ এর মান 60 সাইন 30 ডিগ্রি টি, টি এর মান 2 মাইনাস হাফ জি 4.92 স্কোয়ার। বলো ওয়াই এর মানটা কত আসছে? কেউ একজন ওয়াই এর মানটা আমাকে বলো। কেউ একজন ওয়াই এর মানটা আমাকে একটু বলো। ওইভাবে কেমন কেউ নাই যে একটু দ্রুত দ্রুত হিসাব করে দিতে পারবা? কেউ নাই? 30.4, 30.4, এটা প্লাস আসছে এত মিটার, তার মানে এখনো নিক্ষেপ তলের উপরে আছে। এখনো কে বলছে 40.4? আন্দাজে হিসাব করো না, যদি হিসাব করতে না পারো তাহলে বলিও না। হ্যাঁ ভাই, সাউন্ড তো ঠিক হলো না, ফেসবুকে চলে যাও। সাউন্ড ঠিক না হলে দ্রুত ফেসবুকে চলে যাও। আর যদি এখানে আমার বাংলা, অ্যাটলিস্ট যদি আমার কথাটা বুঝতে পারো, ধরো আমি বাংলা কথাই বলতেছি, যদি কথাটা যা শুনতে পারো তাহলে এখানে থাকো। সাউন্ড প্রবলেম এই কমেন্ট আর করিও না। ওকে, 40.4 এত মিটার। তাহলে অতএব সরণ এস, এস ইকুয়াল টু √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে √60√3 স্কোয়ার প্লাস 40.4 তার স্কোয়ার দিয়ে সরণের মানটা। তাহলে সরণের মান বলো 111.49, 111.49 মিটার। ডান। তাহলে এই যে একটা করে দিলাম, এইবার তুমি 4 সেকেন্ড পর বেগ এবং 4 সেকেন্ড পর সরণটা বের করো। খুবই দ্রুত হিসাবটা করবা। 4 সেকেন্ড পর বেগ আর 4 সেকেন্ড পর সরণ। যে 2 সেকেন্ড পর বেগ হিসাব করতে পারছে সে 4 সেকেন্ড পর বেগ হিসাব করতে পারবে না? তাহলে এবার আসো 4 সেকেন্ড পর। তাহলে 4 সেকেন্ড পর ভিএক্স ইউ কস থিটা নট, ইউ এর মান 60 কস 30 ডিগ্রি। দেখো 4 সেকেন্ড পর বলো আর 2 সেকেন্ড পর বলো, এক্স অক্ষ বরাবর বেগ একই। এই দেখো 30√3 ছিল, এইখানেও 30√3 আসবে, √3/2 2 আর 60 কাটাকাটি করে 30√3 এত মিটার পার সেকেন্ড। এক্স অক্ষ বরাবর সমবেগ, প্রাসের বেগ এক্স অক্ষ বরাবর সমবেগ, এক্স অক্ষ বরাবর সমবেগ হয়েছে। দেখো এবার ভি ওয়াই ইউ সাইন থিটা নট মাইনাস জিটি, ইউ সাইন থিটা উপরের দিকে প্লাস 60 সাইন 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু টি, টি এর মান 4। এইবার একটু মানটা হিসাব করে দেখো, এইবার মানটা -9.2 মিটার পার সেকেন্ড আসবে। কি হলো? বেগের মানটা মাইনাস, তার মানে ঘটনাটা কি? বেগের মানটা মাইনাস, এর মানে ঘটনাটা কি? বস্তু নিচের দিকে নামতেছে, সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে বস্তু এবার নিচের দিকে নামতেছে। তা এই সূত্র আমাকে শুধু মান দেয় না, মানের পাশাপাশি দিকও দেয়। আমার এই সূত্র দেখে দিকও বুঝে যাইতে হবে। এই মাইনাস আমি বুঝে যাবো যে ও আচ্ছা নিচের দিকে ঘটনাটা। এবার লব্ধি বেগ যদি বের করি, ভি ইকুয়াল টু √vx স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। নাও মানগুলো বসায় দাও। তাহলে √30√3 তার স্কোয়ার মাইনাস 9.2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে 52.77 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক একইভাবে কোনটা বের করা যাবে যদি কোন চাইতো। তাহলে এবার আসো সরণের হিসাব। তাহলে 4 সেকেন্ড পর সরণ, 4 সেকেন্ড পর সরণ। তাহলে এক্স ইউ কস থিটা নট টি, ইউ এর মান 60
কস 30 ডিগ্রি দিতে পার কয় সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে। তাহলে 120√3, 120√3, তাই না? √3/2 কাটাকাটি করে 120√3 এত মিটার। আর ওয়াই অক্ষ বরাবর সরণ ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সাইন থেটা কোন দিকে? উপরের দিকে, প্লাস 60 সাইন 30 ডিগ্রি, টি এর মান 4 মাইনাস 4.9 টি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে এখান থেকে কত মান আসবে? 41.6, 41.6 মিটার। তাহলে অতএব সরণ এস √x² প্লাস y²। তাহলে √120√3 এটার স্কোয়ার প্লাস 41.6 এটার স্কোয়ার। তাহলে এস এর মান আসবে 211.97, 211.97 মিটার। ডান, হয়ে গেল। কি ক্লিয়ার? এবার 3 নম্বর একটা কোশ্চেন ছিল, দেখো তো কি বলছে। 2 সেকেন্ড ও 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড অবস্থায় বেগ ও সরণের হিসাব প্রাসের গতিপথের সাহায্যে একটু বুঝায় দেখাও। এটা তোমার পরীক্ষাতে আসবে না। এটা আমি কেন দিছি, তুমি প্রাসের ব্যাপারটা একটু ফিল করো। এই যে মানগুলো আসলো, এই মানগুলা দেখে তুমি কি ফিল করতে পারো। আমার এই 2 সেকেন্ড পর এবং 4 সেকেন্ড পর অবস্থানটা একটু আন্দাজ করে দেখাও। 2 সেকেন্ড পর এবং 4 সেকেন্ড পর অবস্থানটা একটু আন্দাজ করে দেখাও। তাহলে দেখো তো 2 সেকেন্ড পর ও 3 সেকেন্ড পর, সরি 4 সেকেন্ড পর অবস্থানটা আমরা একটু আন্দাজ করে দেখাইতে পারি কিনা। যে একটা প্রাসকে ছোড়া হয়েছে এখান থেকে প্রাসকে ছোড়া হয়েছে, প্রাসটা গিয়ে ভূমিতে ওখানে পড়বে। তো এইটা হচ্ছে আদি অবস্থা। আদিতে বেগ ছিল হচ্ছে 60 মিটার পার সেকেন্ড এবং কোণ ছিল 30 ডিগ্রি। বলা হচ্ছে 2 সেকেন্ড পর কোথায়, 4 সেকেন্ড পর কোথায়। শোনো ভালো করে ভাই, 2 সেকেন্ড পরে ভিএক্স পজিটিভ, ভিএক্স আজীবনই পজিটিভ থাকবে, সে তুমি যে সেকেন্ড পরে হিসাব করো না কেন, কারণ এক্স অক্ষ বরাবর সবসময় তো একই দিকে উপাংশ। কিন্তু ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ উপরের দিকে হতে পারে, সর্বোচ্চ উচ্চতাকে অতিক্রম করার পরে নিচের দিকে হতে পারে। উপরের দিকে হলে প্লাস আসবে, নিচের দিকে হলে মাইনাস আসবে। তো 2 সেকেন্ড পর ভিউ আই কিন্তু প্লাস আসছিল, তার মানে বস্তু এখনো উপরের দিকে উঠতেছে। তাহলে সর্বোচ্চ উচ্চতা এখনো পৌঁছায় নাই, বস্তু এখনো উপরের দিকে উঠতেছে। ধরো 2 সেকেন্ড পর এখানে কোথাও আছে। তাহলে এইটা ছিল আমাদের ভিএক্স, যার মানটা কত ছিল? 2 সেকেন্ড পরে ভিএক্স এর মান ছিল 30√3 আর 10.4। তাহলে এইটা মান হচ্ছে এই যে 30√3, এটা হচ্ছে মান এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর এই যে 10.4 মিটার পার সেকেন্ড। বুঝছো? আর লব্ধি বেগ স্পর্শক বরাবর লব্ধি বেগ পাওয়া যাবে। সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এক্স অক্ষ বরাবর কিন্তু বেগ সবসময় এই যে 30√3 থাকবে, কিন্তু এখানে ভিউ আই থাকবে না। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর বেগটা শূন্য, কমে গেছে। ওয়াই অক্ষ বরাবর কমতে কমতে শূন্য হয়ে গেছে। এইবার যখন 4 সেকেন্ড, দেখো 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর বেগের মানটা দেখো। 4 সেকেন্ড পর কই গেল? 4 সেকেন্ড পর বেগের মানটা দেখো। এটা 30√3 আছে, এইটা মাইনাস চলে আসছে। তার মানে বস্তু সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে নিচের দিকে নামতেছে। বস্তু সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে এবার নিচের দিকে নামতেছে। তাহলে এটা 30√3 আর এইটা হচ্ছে এই যে 9.2, এই যে এঁকে ফেললাম। এবার আমার একটা কথা আছে, 4 সেকেন্ড পর অবস্থানটা এই জায়গা হবে, আমি বুঝলাম কেমনে, মানে এখানে হবে আমি কিভাবে বুঝলাম? 4 সেকেন্ড পর তো এমনও হইতে পারতো ভাই, 4 সেকেন্ড পর তো এখানেও থাকতে পারতো। ঠিক আছে, ধরো ভবনের উপর থেকে নিক্ষেপ করছো, এখানেও তো থাকতে পারতো। তাহলে এইটা 30√3 আর এইটা হচ্ছে 9.2, -9.2, তাহলে নিচের দিকে এটাও তো হতে পারতো। বলো, এটাও তো হতে পারতো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 4 সেকেন্ড পর কোথায়, এখানে নাকি এখানে? এটা হচ্ছে আমার প্রশ্ন। যে এখানে ভিএক্স 9.2 নিচের দিকে মাইনাস, 9.2 নিচের দিকে মাইনাস, তো এখানেও হতে পারে এখানেও হতে পারে। এবার কথা হচ্ছে কোনটা হবে, বলো কোন জায়গাটা হবে? এটা হবে, প্রথমটা হবে নাকি দ্বিতীয়টা হবে? বলো দেখি, 4 সেকেন্ড পর কোথায়? প্রথমটা হবে। প্রথমটা কেন? প্রথমটা সরণ বলে দিবে, প্রথমটা হবে সরণ বলে দিবে। ভিএক্স ভিওয়াই বলবে না, সরণ বলবে। কে বলবে? সরণ। কেমনে বলবে দেখো, এই যে তুমি সরণ বের করছো কয় সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে। দেখো সরণ, এক্স এর মান এইটা, ওয়াই এর মান প্লাস, তাহলে 2 সেকেন্ড পরে এক্সও প্লাস ওয়াইও প্লাস। তাহলে 2 সেকেন্ড পরে এক্স প্লাস, এই যে এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটাও পজিটিভ, এই যে ওয়াই পজিটিভ। তো এক্স এর মানটা কত ছিল? এক্স এর মানটা কত ছিল? এক্স এর মানটা ছিল হচ্ছে 60√3, ওয়াই এর মানটা ছিল 40.4। তাহলে 60√3
এটা 40.4, বুঝছো? এই পরবর্তীতে 4 সেকেন্ড পর এক্স এর মান 120√3, ওয়াই এর মান 41.6 পজিটিভ মান। দেখো ভালো করে বুঝবা কি মান? পজিটিভ মান। 41.6 পজিটিভ মান। তাহলে এইখানে এসে দেখো, এইখানে যদি আসে তাহলে ওয়াই কিন্তু পজিটিভ, এই যে ওয়াই কিন্তু পজিটিভ, তাহলে প্লাস 41.6 আর এক্স হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 120√3। আর কথা হচ্ছে এখানে হলে কি হইতো, যদি এখানে হইতো তাহলে এক্স তো ধরো এখান থেকে এই পর্যন্ত এক্স হইতো, কিন্তু ওয়াইটা তখন আসতো নেগেটিভ। কিন্তু ওয়াই কি নেগেটিভ আসছে? আমার 4 সেকেন্ড পরে ওয়াই কি নেগেটিভ আসছে? 4 সেকেন্ড পরে ওয়াইটা পজিটিভ আসছে, এই যে পজিটিভ আসছে সামনে। তার মানে এখনো নিক্ষেপ তলের উপরেই বস্তু আছে, নিক্ষেপ তলের নিচে নামে নাই। কি কথা বুঝছো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এইখান থেকে এই পর্যন্ত বেগ নেগেটিভ কিন্তু সরণ পজিটিভ। এখানে সরণ মানে ওয়াই এই পয়েন্টে শূন্য, এই দেখো ওয়াই পজিটিভ শূন্য, দেন ওয়াই কি নেগেটিভ। তাহলে এই পর্যন্ত এখানে শূন্য, ভি ওয়াই শূন্য, ঠিক আছে? আর এখান থেকে এই পর্যন্ত ভি ওয়াইটা নিচের দিকে নেগেটিভ, কিন্তু সরণটা উপরের দিকে পজিটিভ, মানে ওয়াই অক্ষ বরাবর উলম্ব সরণ, ওয়াই অক্ষ বরাবর পজিটিভ। কিন্তু এই পয়েন্ট অতিক্রম করার পরে বেগ নেগেটিভ আর ওয়াই অক্ষ বরাবর যে সরণটা সেটাও কিন্তু নেগেটিভ। কি আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এই জিনিসটা হচ্ছে এই যে চিত্র থেকে বোঝার। ওকে, তাহলে আমাদের 4 সেকেন্ড পর এটা হবে না, 4 সেকেন্ড পর এটা না, তাহলে এইটা হচ্ছে 4 সেকেন্ড পর, 4 সেকেন্ডে, আর এইটা হচ্ছে 2 সেকেন্ডে। এটা আমরা বুঝলাম। ভাইয়া মাঝখানে 30√3 কিসের বেগ? মাঝখানে 30√3 কিসের বেগ? এটা vx, এটা vx, এটা সর্বোচ্চ উচ্চতায় vx, যেখানে vy শূন্য, vy এখানে নাই, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর বেগ, এক্স অ্যাক্সিস বরাবর সবসময় একই বেগ, সমবেগ। ওকে, এইবার একটা খুব সুন্দর কোশ্চেন করছিল, সেই কোশ্চেনটা হচ্ছে 2 সেকেন্ড পর শক্তি সংরক্ষণশীল কিনা যাচাই করো। শক্তি সংরক্ষণশীল কিনা, এটা আদি বিন্দুর শক্তি মানে বিভব শক্তি গতিশক্তির যোগফল, শেষ বিন্দুর বিভব শক্তি গতিশক্তির যোগফলের সমান হয়েছে কিনা, যান্ত্রিক শক্তি নিত্যতা পালিত হয়েছে কিনা, এটা আমাদের চেক করে দেখতে হবে। তা আসো, তাহলে আমরা শুরুতে মানে টি ইকুয়াল টু 0-তে শক্তি দেখি। তাহলে টি ইকুয়াল টু 0-তে দেখো, নিক্ষেপ যখন করা হয়েছে, এটা অনুভূমিক রেখা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে ভূমি থেকে বস্তুটাকে এইভাবে নিক্ষেপ করা হয়েছে। তাহলে যখন এই পয়েন্ট থেকে নিক্ষেপ করা হয়েছে, এই পয়েন্ট থেকে নিক্ষেপ যখন করা হয়েছে, তাহলে অনুভূমিক রেখা, এটা অনুভূমিক রেখা, অনুভূমিক থেকে কত উচ্চতায়, ওয়াই কত, এই পয়েন্টে ওয়াই কত, 0, বা এইচ কত, এইচ বলো বা ওয়াই বলো, যেটাই বলো না কেন, কত এখানে 0। তার একটা বেগ আছে, আদি বেগ ইউ কত, 60 মিটার পার সেকেন্ড বেগ আছে, কোণ কত, 30 ডিগ্রি। আমি এই পয়েন্টের, ধরো এটার নাম দিলাম এ পয়েন্টের বিভব শক্তি আর গতিশক্তি হিসাব করব, ইনিশিয়াল পয়েন্টের গতিশক্তি আর বিভব শক্তি হিসাব করব। তাহলে ই ইনিশিয়াল বা ই এ, আলাদা আলাদাভাবে লিখি, ইপিএ পটেনশিয়াল এনার্জি কোন পয়েন্টের, এ পয়েন্টের, এম জি এইচ, এইচ তো 0, সুতরাং 0, কিন্তু গতিশক্তি আছে, গতিশক্তি ই কে এ কাইনেটিক এনার্জি অফ এ পয়েন্ট, হাফ এম ইউ স্কোয়ার। তাহলে হাফ এম কয় কেজি ভরের বস্তু, 1 কেজি, ইউ স্কোয়ার 60 স্কোয়ার। তাহলে হিসাব করো, 0 0 0 0 আর 6 36, 36/2 1800 এত জুল হয়েছে। তাহলে টোটাল শক্তি, মোট শক্তি ই এ পয়েন্টের মোট শক্তি, এই মোট শক্তি হচ্ছে ই কে পি, সরি ই কে এ আর ইপি এ বিন্দুর বিভব শক্তি, এ বিন্দুর গতিশক্তি 1800 আর এটা 0, তাহলে 1800 জুল, 1800 জুল। ওকে, এইবার টি ইকুয়াল টু কয় সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ডে। আচ্ছা 2 সেকেন্ড পরে দেখো, এই শক্তির সংরক্ষণশীলতা যাচাই করতে গেলে কিন্তু অনেক কাহিনী আছে। শক্তির সংরক্ষণশীলতা যাচাই করতে গেলে কিন্তু
ওই পয়েন্টের যে সময়ের শক্তি সংরক্ষণশীলতা যাচাই করতে বলবে সেই পয়েন্টের বেগ ভি বের করা লাগবে, সেই পয়েন্টে উলম্ব উচ্চতা ওয়াইটাও বের করা লাগবে, যেটা অলরেডি তুমি করছো। তাহলে তুমি বেগ ভি বের করছো না, দেখো তো 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বেগটা তুমি বের করছো কিনা, এই যে কই, এই যে 52.99 করছো না, 2 সেকেন্ড পর বেগ, এই যে বেগ, শেষ বেগ বের করছো না, তাহলে 2 সেকেন্ড পর বেগ বের করছো 52.99, তাহলে 2 সেকেন্ড পর বেগ আমার জানা 52.99 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ যদি জানি তাহলে গতিশক্তি জানবো না, এই যে 2 সেকেন্ড পর এই পয়েন্টকে বলো বি পয়েন্ট, তাহলে এটা হচ্ছে ই কে বি, হাফ এম বি স্কোয়ার, গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ 1 কেজি 52.99 তার স্কোয়ার, গতিশক্তি বের করলাম। চাপ দাও, কেউ ক্যালকুলেটর চাপ দাও। তাহলে গতিশক্তি বের করতে গেলে হাফ এম ভি স্কোয়ার, বেগ লাগবে, ভি লাগবে, তো ভিটা আমরা বের করছি, যেহেতু 1 নম্বরে ভিটা বের করে রাখছি, তাহলে এই হিসাব যদি তোমরা ঠিকঠাক বলো তাহলে 1403.97, 1403.97 এত জুল। ডান। এইবার আসো বিভব শক্তি লাগবে, তো বিভব শক্তি হচ্ছে ইপি পটেনশিয়াল এনার্জি কোন পয়েন্টের, বি পয়েন্টের, বি পয়েন্টের। তাহলে এইচ মানে ওয়াই আর কি, তাহলে এমজি উচ্চতা, উচ্চতা হচ্ছে ওয়াই, তাহলে এম এর মান 1 কেজি, জি এর মান 9.8, আর ওয়াই এর মান, এই যে ওয়াই, সেই ওয়াই এর মানটা আমরা বের করছি না, দেখি তো আমরা ওয়াই এর মানটা বের করছি কিনা, কয় সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে ওয়াই 40.4, 40.4। তাহলে নাও কেউ একজন আবার ক্যালকুলেটর একটু চাপ দাও দেখি এটা কত আসে। গতিশক্তি আর বিভব শক্তি দুইটা যোগ করে দেখবো আগেরটার সমান হয় কিনা, তাহলে 395.92 জুল। তাহলে বি পয়েন্টের শক্তি, তাহলে বি পয়েন্টের শক্তি হচ্ছে ই কে বি আর ই পি পটেনশিয়াল এনার্জি অফ বি পয়েন্ট, তাহলে 1403.97 আর 395.92, তো তুমি যোগ করে দেখো এটা 1799.9999 কিছু একটা আসবে, তো 1799.99 মানে 1800, তুমি যদি পয়েন্টের পরে ঠিকঠাক সংখ্যাগুলো লিখতা তাহলে পুরো 1800 জুলই আসতো। ওকে, তাহলে এটা মানে 1800, 1700 লিখবা না কিন্তু, এটা 1800ই, কারণ তুমি পয়েন্টের পরে কিছু সংখ্যা বাদ দিছে বলে 1799.99 আসছে, তো এটা 1800ই হবে। তাহলে এবার অতএব ই কে বি প্লাস ই পি বি ইকুয়াল টু ই কে এ প্লাস ই পি এ, অর্থাৎ এ বিন্দুর বিভব শক্তি গতিশক্তির যোগফল বি বিন্দুর বিভব শক্তি গতিশক্তির যোগফলের সমান হয়ে গেছে, এই যে সমান হয়ে গেছে। তাহলে অতএব শক্তি সংরক্ষণশীল, অতএব শক্তি সংরক্ষণশীল। আমাদের বলছে শক্তি সংরক্ষণশীল কিনা যাচাই করো, করলাম, যাচাই হয়ে গেছে শক্তি সংরক্ষণশীল। ডান। তো দেখো একটা ম্যাথের মধ্যে কিন্তু অনেক কিছু করে ফেলছি। এখন এই যে শক্তি সংরক্ষণশীলতার ব্যাপারে এটা মনে করতে ভাই এটা খুবই সহজ, না এটা সহজ না, এটা সহজ করতে গেলে কিন্তু তোমার 2 সেকেন্ড পর বেগের মান, 2 সেকেন্ড পর ওয়াই অক্ষ বরাবর উলম্ব অ্যাক্সিস বরাবর স্মরণের মান, এগুলো কিন্তু বের করা লাগবে। আমরা ধাপে ধাপে করছি এই কারণে তোমার কাছে ইজি মনে হইতে পারে। ওকে, শক্তি অলওয়েজ সংরক্ষণশীল, শক্তি যদি কখনো সংরক্ষণশীল না হয় তাহলে বুঝবা তোমার হিসাবে ভুল হয়েছে, বুঝছো, শক্তি অসংরক্ষণশীল হবে না। এইবার আসো হ্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বের করব, হ্রাসের সর্বোচ্চ উচ্চতা, তুমি খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য সর্বোচ্চ উচ্চতা বের করছো, তো ঠিক তেমনি ভাবে প্রাসের সর্বোচ্চ উচ্চতা, একটা প্রাসকে অনুভূমিকের সাথে থিটা নট কোণ করে ইউ বেগে ছুড়ে দেওয়া হলো, থিটা নট কোণ করে ইউ বেগে ছুড়ে দেওয়া হলো, এই যে। তা আমাদের প্রশ্ন করছে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, এই যে সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতাটা আমরা চাই। তাহলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় এক্স অক্ষ বরাবর বেগ আছে, ভি এক্স আছে, কিন্তু ভি ওয়াই কিন্তু নাই, ভি ওয়াই কিন্তু 0। এই যে উলম্ব অক্ষ বরাবর বেগ শূন্য হয়ে গেছে, এই কারণেই তো নিচে নামতেছে, না হলে তো আরো উপরে উঠতো। তাহলে কোন অক্ষ বরাবর বেগ শূন্য, ওয়াই অক্ষ বরাবর বেগ শূন্য। ওকে, একজন জিজ্ঞেস করছে, শোয়েব আহমেদ জিজ্ঞেস করছে প্রাস কি, আসলে এটা তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাস কি? প্রাস হচ্ছে এই মূলার মতো দেখতে একটা তরকারি, এটা
খিচুড়িতে দেওয়া যায়, মাঝে মাঝে ভাতে সিদ্ধ করেও খাওয়া যায়, ভালো টেস্ট, খুব ভালো টেস্ট। ঠিক আছে, তুমি যদি একটু মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বেশ মানে সরিষার তেল টেল দিয়ে চটকায় খাও, হেভি টেস্ট। এটা হচ্ছে প্রাস। ঠিক আছে, প্রজেক্টাইল মোশন বা প্রাসের 3টা ক্লাস আজকে হচ্ছে, না 2টা ক্লাস হচ্ছে। এরপরে ও এখন এসে জিজ্ঞেস করতেছে ভাই প্রাস কি। ঠিক আছে, তোমার মানে মানে ঝুলাই দিয়ে মারা দরকার, ঝুলাই দিয়ে মারা দরকার। তাহলে এইচ আমাদের বের করতে হবে, সর্বোচ্চ উচ্চতাটা বের করতে হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে 0। তাহলে ভি ওয়াই এটা ইকুয়াল টু আমরা কি জানি, ইউ ওয়াই, বা একবারে সূত্র লিখবো, তোমার এখন আর ভেঙে দেখানোর তো কিছু নাই। ইউ সাইন থেটা নট মাইনাস জিটি, মনে আছে? এবার কোন দিকে ছড়াইছে দেখো তো, উপরের দিকে না? তো এই যে ইউ সাইন থেটা, এই যে ইউ সাইন থেটা, তো উপরের দিকে বলে ইউ সাইন থেটা পজিটিভ, দিলাম পজিটিভ। এবার আমাদের বলছে সর্বোচ্চ উচ্চতা বের করো। ও আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় বের করে ফেলতেছে আর কি, সর্বোচ্চ উচ্চতা বের করতে গিয়ে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় বের করে ফেলতেছে, সরি। ঠিক আছে, দেখো রে ধমক দিতে গিয়ে ঘুরাই ফেলছি। এই যে ভি ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আমি লিখবো ভি ওয়াই স্কোয়ার, আমি যেহেতু সর্বোচ্চ উচ্চতা বের করতে চাই, তাহলে ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2gh। মনে পড়ে সূত্রটা? যদি এটা মনে না পড়ে তাহলে এইভাবে লিখবা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh। এবার এখান থেকে এখানে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর বেগ কমছে না বাড়ছে? ওয়াই অক্ষ বরাবর বেগটা কমছে না বাড়ছে? কমছে। তাহলে মন্দন হচ্ছে, আমি তোমাকে বলছিলাম এই সূত্র লেখার সময় খেয়াল রাখবা ত্বরণ নাকি মন্দন। তাহলে ত্বরণ নাকি মন্দন? মন্দন, তাহলে মাইনাস। ঠিক আছে, এই ক্ষেত্রে মাইনাস। এবার কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তো এটা বুঝাও আমাকে, ওয়াই অক্ষ বরাবর এটা আমাকে বুঝাও। তাহলে এখানে লিখবা ভি ওয়াই, এখানে লিখবা ইউ ওয়াই। ঠিক আছে, আর জি তো বসাইছো, এ ওয়াই এর মান তো জি বসাইছো, আর এইচ, এই যে এইটা হচ্ছে এইচ বা বড় হাতের এইচ, যেটা দিয়ে তুমি লেখো না কেন। তো আমরা প্রাসের সর্বোচ্চ উচ্চতাকে বড় হাতের এইচ দিয়ে লিখবো। তাহলে ভি ওয়াই এর মানটা যখন 0, এই যে যখন 0, ইউ ওয়াই মানেই তো ইউ সাইন থেটা নট, ইউ সাইন থেটা নট। তাহলে ইউ সাইন থেটা নট তার স্কোয়ার মাইনাস 2gh, তখন বড় হাতের এইচ। ওকে, তাহলে 2gh এটা ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট। কি বের করতে চাই? সর্বোচ্চ উচ্চতা, বড় হাতের এইচ বের করতে চাই, এই তো হয়ে গেল। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট ডিভাইডেড বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট ডিভাইডেড বাই 2g, এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। খুবই ইম্পর্টেন্ট সূত্র, লাগবে। তাহলে সুন্দর করে বক্স করে ফেলো। এইবার আসো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বা নামতে সময়, উঠতে বা নামতে সময়। উঠতে সময় যেটা লাগবে, নামতেও সময় সেটাই লাগবে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে বা নামতে সময়, এইখান থেকে এইখানে আসছে, এখান থেকে এখানে উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, আবার এখান থেকে এখানে সর্বোচ্চ উচ্চতা হতে নামতে সময়। আমরা সময়টা চাই, টি কাউন্ট করতে চাই। তাহলে আমরা এই সূত্রে যাব, ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। তো ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট মাইনাস জিটি, ওয়াই অক্ষ বরাবর বেগ ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট মাইনাস জিটি, এটাই ছিল আমাদের সূত্র। এবার সামনে কি একটা প্লাস, কেন ছড়া হয়েছে কোন দিকে? উপরের দিকে। টিটা আমরা বের করতে চাই, সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই 0, এটা 0, সর্বোচ্চ উচ্চতায় বেগ ভি ওয়াই 0। তাহলে ইউ সাইন থেটা নট মাইনাস জিটি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে বা নামতে সময় সেটা হচ্ছে ইউ সাইন থেটা নট ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে উঠতে বা নামতে সময়। আচ্ছা, উঠতে সময় যেটা, নামতে সময় সেটা। উঠতে সময় প্লাস নামতে সময়, এটারই বলা হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। উড্ডয়নকাল বা বিচরণকাল, উড্ডয়নকাল বা বিচরণকাল। তো উড্ডয়নকাল বা বিচরণকালটাকে, এটাকে বড় হাতের টি দিয়ে লেখা হয়, বড় হাতের টি। তাহলে এটা হচ্ছে ছোট হাতের 2টা টি এর যোগফল। উঠতে সময় ছোট টি, নামতে সময় আর একটা ছোট টি, 2টা ছোট টি এর যোগফল। তাহলে এর সাথে 2 গুণ দিয়ে দিবা জাস্ট। তাহলে টি ইকুয়াল টু 2u সাইন থেটা নট ডিভাইডেড বাই জি, এটাই হচ্ছে উড্ডয়নকাল। ঠিক আছে, এবার শোনো উড্ডয়নকাল নিয়ে কিছু কথাবার্তা আছে। ঠিক আছে,
এইচ সমান সমান ওয়াই হলো না কেন? আরে এইচ তো ওয়াই পাগল, এখানে ওয়াই লিখবা, লেখো, সমস্যা আছে কোনো? লিখলে কোনো সমস্যা আছে? এইচ সমান সমান ওয়াই হলো না কেন? দাও তুমি ওয়াই, কার কি আপত্তি? ওকে, এইবার আসো, উড্ডয়নকাল নিয়ে কিছু কথাবার্তা আছে। উড্ডয়নকাল জিনিসটা আমরা বুঝি না, ভালো করে শোনো আমার কথা। উড্ডয়নকালের ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝি না, ঠিক আছে? উড্ডয়নকাল জিনিসটাকে সুন্দর করে বুঝতে হবে। উড্ডয়নকাল জিনিসটা কি? তাহলে লিখো, হেডিং দাও সুন্দর করে, উড্ডয়নকাল। উড্ডয়নকাল হচ্ছে কোনো প্রাসকে যখন আমি নিক্ষেপ করব, তির্যকভাবে নিক্ষেপ করব, প্রাসটা তার নিক্ষেপ তলে আসতে যে সময় লাগে সেটাই হচ্ছে উড্ডয়নকাল। কোনো প্রাসকে নিক্ষেপ করব, নিক্ষেপ করলে নিক্ষেপ তলে পৌঁছাইতে, নিক্ষেপ বিন্দুতে তো জীবনে পৌঁছাবে না। একটা বলকে যদি আমি এখান থেকে এইভাবে ছুড়ে দিই, তাহলে বলটা যেখানে ছুড়লাম ওখানে তো আসবে না, যেখান থেকে ছুড়লাম এখানে আসবে হচ্ছে খাড়া উপরে নিক্ষেপ করলে, খাড়া নিচে পড়বে, তখন যেখান থেকে নিক্ষেপ করলাম সেখানে আসবে। কিন্তু তির্যকভাবে একটু কোণ করে যদি আমি এইভাবে ছুড়ে দিই, তাহলে নিক্ষেপ বিন্দুতে আসবে না, বাট নিক্ষেপ তলে আসবে। নিক্ষেপ তলে, যেখান থেকে নিক্ষেপ করছি সেই নিক্ষেপ তলে পৌঁছাবে। তাহলে কোনো বস্তুকে নিক্ষেপ করার পরে, কোনো বস্তুকে নিক্ষেপ করার পরে, নিক্ষেপ করার পরে নিক্ষেপ তলে, নিক্ষেপ তল বরাবর পৌঁছাতে যে সময় লাগে, তল বরাবর পৌঁছাতে যে সময় লাগে তাকে উড্ডয়নকাল বলে, তাকে উড্ডয়নকাল বলে। এটাই হচ্ছে উড্ডয়নকাল। আসো একটু চিত্র এঁকে বুঝাই। অনুভূমিক রেখা এক্স অক্ষ, উলম্ব রেখা ওয়াই অক্ষ। একটা প্রাসকে তুমি এখান থেকে এইভাবে নিক্ষেপ করছো, তাহলে একটা জিনিস খেয়াল করো, নিক্ষেপ করছো এখান থেকে ইউ আদি বেগ দিয়ে থিটা নট কোণে নিক্ষেপ করছো তির্যকভাবে। বস্তু যখন এখানে পৌঁছাইছে তখন কি নিক্ষেপ তলে আসছে, তল বরাবর আসছে? না। বস্তু যখন এখানে পৌঁছাইছে তখন কি নিক্ষেপ তল বরাবর আসছে? না। বস্তু যখন এখানে পৌঁছাইছে তখন দেখো নিক্ষেপ তল বরাবর পৌঁছে গেছে, এই যে এখানে পৌঁছাইছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে এই যে সময়টা লাগে, এই যে সময়টা লাগছে, পুরো যে সময়টা, সেটাই হচ্ছে উড্ডয়নকাল টি, সেটাই হচ্ছে উড্ডয়নকাল টি। আমার কথা হচ্ছে ভাই এত সহজ, এটা আমি জানি। না, তুমি জানো না, অনেক জায়গায় তুমি ভুল করে ফেলবা। এই যে এই প্রাসটার ক্ষেত্রে আমরা উড্ডয়নকালের একটু আগে যে সূত্র শিখলাম, সেই সূত্রটা আমি এখানে ব্যবহার করতে পারবো না। যেমন আমি যদি অনুভূমিকের সাথে কোণ করে নিচের দিকে নিক্ষেপ করি, এই যে নিচের দিকে নিক্ষেপ করি, তাহলে এই ক্ষেত্রে এর উড্ডয়নকালটাকে টি ইকুয়াল টু 2u সাইন থেটা নট ডিভাইডেড বাই জি, এটা ব্যবহার করা যাবে না। বুঝছো কেন যাবে না? নিক্ষেপ এখান থেকে করছি, জীবনও নিক্ষেপ তলে ফেরত আসবে। যেখান থেকে নিক্ষেপ করতেছি নিচের দিকে ছুড়ে দিচ্ছি, তো জীবনে ওইখানে ফিরে আসবে? বলো তো দেখি, ওই তলে আর কখনো পৌঁছাবে? জীবনে পৌঁছাবে? পৌঁছাবে না। তাহলে এই ক্ষেত্রে উড্ডয়নকাল নাই তো, মানে এই সূত্র তো হবে না। এখানে যদি আমি উড্ডয়নকাল বা বিচরণকাল বলি, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে সময়, সেটাকে আমি বিচরণকাল বলতে পারি, এর বিচরণকালটা আমি বলতে পারি। বাট তখন উড্ডয়নকালের এই সূত্রটা বা বিচরণকালের এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? যদি কোনো একটা প্রজেক্টাইল মোশনকে, প্রজেক্টাইল মোশন যদি এমন হয় যে ধরো তুমি এইভাবে নিক্ষেপ করছো একটা বস্তুকে, এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, এইভাবে গিয়ে বস্তুটা নিচে পড়ছে, এর ক্ষেত্রে উড্ডয়নকাল হবে কিনা বলো তো? এর ক্ষেত্রে উড্ডয়নকাল হবে? হবে। তুমি এই সূত্রটা খাটাইতে পারবা, টি ইকুয়াল টু 2u সাইন থেটা নট বাই জি। হ্যাঁ, তুমি লিখতে পারো। তো লিখতে পারা এই সময়টা এখান থেকে এখানে পড়ার সময় না, এই যে সময়টা, এই সময়টা হচ্ছে এখান থেকে এই যে এইখানে পৌঁছানোর সময়। আমি একটু মার্ক করে দিই, এখান থেকে এই পর্যন্ত পৌঁছানোর সময়, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত পৌঁছানোর এই যে সময়টা, এই সময়টা হচ্ছে এটা। তারপরে বাকি পথটুকু আরেকটু কিছু সময় লাগছে। কিন্তু আমরা যদি হিসাব নিকাশ করে এই সূত্রটা ব্যবহার করতে চাই, তাহলে এই সূত্রটা সর্বদাই আমাকে নির্দেশ করে বস্তুটা নিক্ষেপ তলে আসতে, নিক্ষেপ তলে আসতে যে সময় লাগছে সেটাই হচ্ছে এই সময়টা, ঠিক আছে? এটাই হচ্ছে কাহিনী পুরোটা। কিন্তু এখানে কিন্তু এই সূত্র দিয়ে পুরোটা আসবে না।
অনেকে কি করে, এই প্রাসের ক্ষেত্রে যদি বলা হয় যে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে কতক্ষণ পরে ভূমিতে পড়বে, তো অনেকে এই সব সূত্র লেখে। এটা হবে না, এই সূত্র দিয়ে তো তুমি পুরো সময়টা পাবা না। নিক্ষেপ করার কতক্ষণ পর গিয়ে ভূমিতে পড়বে এই সময়টা কি এই সূত্র দিয়ে আসবে? তো এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এইবার দেখো, আমি ম্যাথমেটিক্যালি উড্ডয়নকালের আর একটা ডেফিনেশন বলি। ম্যাথমেটিক্যালি তুমি একবার আমাকে বুঝাই দিবা, আমি ম্যাথমেটিক্যালি বলতে চাই, তুমি আমাকে বুঝাই দিবা। একটা প্রাসকে নিক্ষেপের পরে যতক্ষণ পর তার ওয়াই আবার শূন্য হয় সেটাই হচ্ছে উড্ডয়নকাল। যতক্ষণ পর ওয়াই শূন্য হয়। তুমি দেখো, এখান থেকে নিক্ষেপ করতেছি, তাকাও, এখান থেকে নিক্ষেপ করতেছি, ওয়াই শূন্য, ওয়াই পজিটিভ পজিটিভ পজিটিভ, সবচেয়ে বেশি পজিটিভ পজিটিভ, কমতেছে পজিটিভ কিন্তু কমতেছে, এইখানে গিয়ে ওয়াইয়ের মান 0। তাহলে নিক্ষেপ করার যতক্ষণ পরে ওয়াই শূন্য হয়, নিক্ষেপ করার শূন্য হয় না, ওয়াই শূন্য হয় না, নিক্ষেপ করার যতক্ষণ পরে ওয়াই শূন্য হয়, এই দেখো, এই যে এইখানে গিয়ে ওয়াই শূন্য, তারপরে তো ওয়াই নেগেটিভ, এই যে ওয়াই নেগেটিভ নিচের দিকে। তাহলে নিক্ষেপের যতক্ষণ পরে ওয়াই শূন্য হয়, নিক্ষেপের যতক্ষণ পর ওয়াই শূন্য হয় সেটাই উড্ডয়নকাল। তাই উড্ডয়নকাল। কি কথা বুঝছো? ক্লিয়ার? এবার উড্ডয়নকালটা দেখো আরেকটা ভাবে বের করা যায়। উড্ডয়নকালের হিসাবটা আরেকটা ভাবে করা যায়। ওয়াই অক্ষ এক্স অক্ষ, একটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে, আমরা উড্ডয়নকালটা বের করতে চাই। তাহলে যে সময় পরে তার ওয়াই শূন্য হয়, এখান থেকে ছুড়ে দিছি, এখানে এসে ওয়াই শূন্য হয়ে গেছে, কত সময় পরে? টি ইকুয়াল টু বড় হাতের টি, এই সময় পরে, টি ইকুয়াল টু বড় হাতের টি, এই সময় পরে। আদিবেগ ইউ, নিক্ষেপ কোণ থিটা নট, যে সময় পরে ওয়াইটা শূন্য হয়েছে, ওয়াইয়ের সূত্র ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। কোন দিকে ছোড়া হয়েছে? উপরের দিকে, পজিটিভ। ওয়াইয়ের মান কত হবে? শূন্য হবে। দেখি তো কতক্ষণ পর ওয়াই শূন্য হয়। ইউ সাইন থিটা নট, তাহলে তখন যখন ওয়াই 0 তখন টিকে বড় হাতের টি লিখবো, ছোট টি বড় হাতের টি হবে, হাফ জি বড় হাতের টি স্কোয়ার। তাহলে এখান থেকে এবার টিটাকে কমন নিলাম, ইউ সাইন থিটা নট মাইনাস হাফ জি টি, এটা সমান সমান 0। তাহলে হয় টি সমান সমান 0, নতুবা ইউ সাইন থিটা নট মাইনাস হাফ জি টি ইকুয়াল 0। তাহলে হাফ জি টি ইকুয়াল ইউ সাইন থিটা নট। তাহলে অতএব টি ইকুয়াল টু 2u সাইন থিটা নট, 2u সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। ঠিক আছে, 2u সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এবার কথা হচ্ছে, তাহলে ভাই টি0 কি বোঝাচ্ছে? এটা অলরেডি একবার বলছিলাম তোমাদের, যে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য এখান থেকে তো আমি নিক্ষেপ করছি, তো এই পয়েন্টটা দেখো তো, এই পয়েন্টেও তো y0, এই পয়েন্টেও তো y0। তাহলে y0 হয় একেবারে নিক্ষেপের সময় টি ইকুয়াল টু 0-তে, আবার y0 হয় টি ইকুয়াল টু টি সময় পরে। তো আমি তো মানে উড্ডয়নকাল চাই, নিক্ষেপের কতক্ষণ পরে আবার y0 হচ্ছে। তো নিক্ষেপের সময় তো y0ই, কিন্তু নিক্ষেপের আবার কতক্ষণ পরে, এই যে সময়টা, এটাকেই বলা হচ্ছে উড্ডয়নকাল। তো উড্ডয়নকালের সূত্র দেখো আমরা পেয়ে গেলাম। ওকে, বুঝতে পারছো? এবার আসো অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা, পাল্লা মানে রেঞ্জ। অনুভূমিক পাল্লাকে আর দিয়ে লেখা হয়। অনুভূমিক পাল্লা কি? একটা প্রাসকে নিক্ষেপ করা হয়েছে, অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে। অনুভূমিক বরাবর প্রাসটি যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে অনুভূমিক পাল্লা। ভালো করে শুনবা, অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করছে সেটাই অনুভূমিক পাল্লা। তাহলে দেখো তো, এখান থেকে এখানে গিয়ে পড়লো, তাহলে অনুভূমিক বরাবর এই দূরত্বটা অতিক্রম করছে, এই যে এই দূরত্বটা, এটাই হচ্ছে অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লাকে এক্স দিয়ে লেখা হয়, অনুভূমিক পাল্লাকে এক্স দিয়ে লেখা হয়। তাহলে আদিবেগ ইউ, নিক্ষেপ কোণ থিটা নট, এই যে অনুভূমিক পাল্লাটা চাই, এই এক্সটাই হচ্ছে অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লাকে আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এক্স ইকুয়াল টু আর, আর এর মানটা আমরা বের করতে চাই। এবার তোমার না অনুভূমিক পাল্লাটাও একটু চিনতে হবে ভালো করে।
ঠিক আছে, এটা অনুভূমিক পাল্লা। এবার এই চিত্রে অনুভূমিক পাল্লা দেখাও তো, এই চিত্রটাতে অনুভূমিক পাল্লা দেখাবা। এই যে প্লাসকে নিক্ষেপ করা হয়েছে, অনুভূমিক পাল্লা আছে আর আছে? বলো দেখি। উত্তর হচ্ছে না, এখানে অনুভূমিক পাল্লা আর নাই। কেন নাই? কারণ অনুভূমিক পাল্লা হচ্ছে, সহজ কথায় বলে দিই, অনুভূমিক পাল্লা হচ্ছে পর্যায়কাল বা উড্ডয়নকালে অতিক্রান্ত দূরত্ব। বিচরণকালে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে অনুভূমিক দূরত্বই হচ্ছে অনুভূমিক পাল্লা। বিচরণকালে অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব, দেখো এখান থেকে এইখানে আসলো, তাহলে যে সময়টা, সেই সময়টা বিচরণকাল, টি ইকুয়াল টু বড় টি। এই সময়ে অনুভূমিকভাবে যে দূরত্বটা অতিক্রম করছে সেটাই অনুভূমিক পাল্লা। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি, অনেকগুলো সংজ্ঞা বলা যায়, ভালো করে শোনো। উড্ডয়নকাল সময়, উড্ডয়নকাল সময়ে অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব, অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব, এটাই হচ্ছে অনুভূমিক পাল্লা। এইটা একটা ডেফিনেশন। আর একটা ডেফিনেশন হচ্ছে, দেখো আমি বলি তুমি বুঝবা, y ইকুয়াল টু 0-তে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বই অনুভূমিক পাল্লা। অতিক্রান্ত দূরত্ব এটাই অনুভূমিক পাল্লা। বলো তো বুঝলা কিনা, বলো দেখি বুঝলা কিনা। থিটা 0 হলে কি উড্ডয়নকাল থাকবে? না। থিটা 0 হলে কি সে নিক্ষেপ তলে জীবনে ফেরত আসবে? আসবে না। তাহলে y0-তে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, দেখো y পজিটিভ, y পজিটিভ, y পজিটিভ, y পজিটিভ, y0। তাহলে যে পয়েন্টে y শূন্য, যে পয়েন্টে y শূন্য সেই পয়েন্টে x এর মানই হচ্ছে অনুভূমিক পাল্লা। বুঝলা? অথবা নিক্ষেপের পরে, নিক্ষেপের পরে নিক্ষেপ তলে ফেরত আসতে, নিক্ষেপ তলে ফেরত আসতে, ফেরত আসতে অতিক্রান্ত অনুভূমিক দূরত্বকে, অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব, এটাই হচ্ছে অনুভূমিক পাল্লা। দেখো তিনটা ডেফিনেশনের মতো লিখে দিলাম, তবে উপরের দুইটা হচ্ছে সুন্দর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, যে উড্ডয়নকালে অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব, অথবা যে পয়েন্টে y শূন্য সেই পয়েন্টে x এর যে মান, x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। আর এখান থেকে ছুড়ে দিলাম নিক্ষেপ তলে ফেরত আসতে অনুভূমিকভাবে যে দূরত্ব অতিক্রম করে। তুমি দেখো তো এখান থেকে ছুড়ে দিলাম, এর তো উড্ডয়নকালই হয় না, এর উড্ডয়নকালই তো নেই, এর তো টি নেই, বড় হাতের টি নাই, তো এর আবার কি হবে? কি কথা বুঝছো? তাহলে এর আবার অনুভূমিক পাল্লা কেমনে হবে? এর অনুভূমিক পাল্লা হবে না। আর কি স্কেলার রাশি না, আর স্কেলার রাশি না, এটা অনুভূমিকভাবে অতিক্রান্ত সরণ আর কি। ঠিক আছে, অনুভূমিকভাবে অতিক্রান্ত সরণ, এক্স অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে আর, যখন y ইকুয়াল টু 0 হবে। তাহলে এর তো y কখনো 0 না, এর y, এই যে এর y এখানে 0 ছিল, y এখানে 0 ছিল, তারপরে y নেগেটিভ 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 নেগেটিভ, তাহলে এর তো y আর 0 হয় না, সুতরাং এর কোনো আর নাই, এর আর নাই, এর আর নাই। কি কথা ক্লিয়ার? বলো তো এই প্রাসের অনুভূমিক পাল্লা আছে কিনা? এই প্রজেক্টাইলটার অনুভূমিক পাল্লা আছে কিনা দেখাবো আমারে। এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, এইভাবে গিয়ে পড়ছে, বলো এর অনুভূমিক পাল্লা আছে? আছে, এর অনুভূমিক পাল্লা আছে। এইখান থেকে এইটা হচ্ছে আর, এই যে এটা হচ্ছে আর, এক্স ইকুয়াল টু আর, এই যে দেখো এই পয়েন্টে ওয়াই ইকুয়াল টু 0, আর এখান থেকে এই পর্যন্ত আসতে উড্ডয়নকাল টি ইকুয়াল টু বড় হাতের টি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, কি মাথায় থাকবে? তা আমরা এবার অনুভূমিক পাল্লার সূত্রটা চাই। আসো, অনুভূমিক পাল্লার সূত্র, অনুভূমিক পাল্লা নির্ণয়, অনুভূমিক পাল্লা নির্ণয়। অনেকভাবে হিসাব নিকাশ করা যায়, যে যেভাবে করতে চাও কোনো ব্যাপার না। তাহলে এইটা এক্স ইকুয়াল টু আর, যখন ওয়াই হবে 0, তো ওয়াই 0 হতে কত সময় লাগে সেই সময়টা আমরা বের করছি না।
y0 হতে যে সময়টা লাগে সেই সময়টা t, বড় হাতের t, 2u sin θ নট বাই জি। এই সময়ে অনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব অনুভূমিক পাল্লা। তাহলে অনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব x ইকুয়াল টু আমরা সূত্র জানি u cos θ নট t। তাহলে বসা দাও u cos θ নট, যখন টিটা বড় হাতের টি হবে তখন x ইকুয়াল টু হয়ে যাবে অনুভূমিক পাল্লা r। টিটা যদি এই যে টিটা যদি বড় হাতের টি হয়, তাহলে সেই সময়ে অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব সেটাই হচ্ছে r পাল্লা। তাহলে u sin θ নট t ইকুয়াল টু 2u সরি এটা তো cos θ নট 2u sin θ নট ডিভাইডেড বাই জি। তাহলে u আর u মিলে u স্কয়ার, তাহলে 2u স্কয়ার sin θ cos θ, sin θ নট cos θ নট ডিভাইডেড বাই জি। এবার r ইকুয়াল টু, ভালো করে শোনো, ভালো করে দেখো, 2 sin θ cos θ মানে sin 2θ, তাহলে u স্কয়ার 2 sin θ cos θ sin 2θ নট ডিভাইডেড বাই জি। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে r ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2θ নট ডিভাইডেড বাই জি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় নামার সময় হলো, সর্বোচ্চ উচ্চতা হলো, অনুভূমিক পাল্লা হলো, ঠিক আছে, যেগুলো আমাদের লাগবে সেগুলো আমাদের হলো, উড্ডয়নকাল হলো। এবার আসো আমরা এই এখন যে জিনিসগুলো হিসাব নিকাশ করলাম সেগুলো তো আমরা আগেও পড়ছি। খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, উড্ডয়নকাল, উঠতে সময় নামতে সময় বের করছি। তো অনেকের এই সূত্রগুলো জড়াই যায়। এবার আমি তোমার বলে দিচ্ছি, সূত্রগুলো তুমি ভুলে যাও, মনে রাখার দরকারই নেই। সূত্রগুলা মনে রাখার দরকার নেই, সূত্রগুলা এমনিতেই তোমার মনে থাকবে। কেমনে? সেটা হচ্ছে এক সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় যদি খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তু, খাড়া উপরে নিক্ষেপ, আর এখানে হচ্ছে তির্যকভাবে নিক্ষেপ, তির্যকভাবে নিক্ষেপ, খাড়া উপরে নিক্ষেপ আর তির্যকভাবে নিক্ষেপ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ছোট হাতের টি, ইউ সাইন θ নট, সরি ইউ ডিভাইডেড বাই জি, এটা ছিল। তারপরে 2 নম্বর উঠতে সময়, এটা উঠতে সময় বা নামতে সময় দুটোই লিখে রাখি, উঠতে সময় অথবা নামতে সময়। এইবার তারপরে উড্ডয়নকাল, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উড্ডয়নকাল বা বিচরণকাল, এটার সূত্র কি ছিল? 2u বাই জি, মনে পড়ে? ওকে। 3 নম্বর সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা এইচ কি ছিল? ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। ওকে, ক্লিয়ার? এবার 4 নম্বর অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা আর হচ্ছে 0 ছিল। কেমনে ভাই? অনুভূমিক পাল্লা তো হিসাব করি নাই, ওই যে 0 বলে আর হিসাব করি না। আমি তোমার বুঝাই দিচ্ছি কেমনে। একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, এই যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে বস্তু এইখানে যাবে, বেগ 0 হবে, তারপরে আবার বস্তু এইখানে এসেই পড়বে, নিক্ষেপ করলাম ওইখানে এসেই পড়বে। তাহলে অনুভূমিক পাল্লা এক্স বা এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা কত বলো? এর কত? অনুভূমিক পাল্লা আর কত? খাড়া উপরে নিক্ষেপ করছে ওখানেই পড়ছে, অনুভূমিকভাবে কোনো দূরত্ব সে অতিক্রমই করে নাই, তাহলে অনুভূমিক পাল্লা কত? 0। এইগুলো তো আমাদের মনে থাকে নাকি? এগুলো তো আমরা পারি, এগুলো তো ছোটবেলায় শিখে আসছি। এগুলো যদি মনে থাকে তাহলে প্রাসের সূত্রগুলাও তোমার মনে থাকবে, প্রাসের ক্ষেত্রে সূত্রগুলো মনে থাকবে। শুধু একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে এখানে যত জায়গায় তুমি ইউ লিখছো, এই ইউ এর সাথে আঠা দিয়ে একটা সাইন থেটা লাগানো আছে, ইউ এর সাথে আঠা দিয়ে একটা সাইন থেটা লাগানো আছে। কেন? দেখো, আচ্ছা চিন্তা করো, একটু বুদ্ধি খাটাও। একটা বস্তুকে তুমি তির্যকভাবে নিক্ষেপ করছো, তির্যকভাবে ছুড়ে দিছো, ভালো করে বুঝবা। তাহলে আদিবেগ ইউ, তার এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ কস থেটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইউ সাইন থেটা। ইউ কস থেটা সামনে আগায় নিয়ে যায়, আর ইউ সাইন থেটা উপরে উঠাই, তারপরে যখন ওয়াই অক্ষ বরাবর বেগ 0 হয় তারপরে আবার নিচে নামে। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো তো,
উপরে ওঠানোর জন্য, উপরের দিকে উলম্ব অক্ষ বরাবর গতি দেওয়ার জন্য দায়ী আদিবেগটা কোনটুকু? বলো, দায়ী আদিবেগ কোনটুকু? উলম্ব গতির জন্য দায়ী আদিবেগ কোনটুকু? ইউ সাইন থিটা। ইয়েস, ইউ সাইন থিটা। উলম্ব অক্ষ বরাবর বেগ দেওয়ার জন্য দায়ী বেগটা কোনটা? ইউ সাইন থিটা। ইউ কস থিটা তো সামনে আগায় নিয়ে যাচ্ছে। তাহলে এই যে উলম্ব অক্ষ বরাবর সর্বোচ্চ উচ্চতা, তারপরে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়, নামতে সময়, উড্ডয়নকাল, তাহলে এর জন্য যে বেগটা দায়ী সেই বেগটা কি? আদি বেগটা কি ইউ? না। তাহলে ইউ এর জায়গায় কে বসবে? ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা। কথা কি বুঝছো? তাহলে যেখানে যেখানে ইউ আছে সেখানে সেখানে বসাই দিবা ইউ সাইন থিটা। তাহলে সূত্র হয়ে গেছে। তাহলে দেখো তো কেমনে হয় কিনা। তাহলে টি ইকুয়াল টু, এখানে আছে ইউ বাই জি, এটা হচ্ছে ইউ সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এবার তুমি মিলাই দেখো, তোমার খাতাতে তো সূত্র আছে, মিলাই দেখো। তারপরে বড় হাতের টি, এটা ইকুয়াল টু 2u সাইন থিটা নট বাই জি। যেখানে ইউ সেখানে একটা সাইন থিটা। এখানে ইউ স্কোয়ার, দেখো যেখানে ইউ তার সাথে সাইন থিটা লাগানো থাকবে আঠা দিয়ে। আঠা দিয়ে মানে ইউ এর যা হবে সাইন থিটারও তাই হবে। ইউ এর স্কোয়ার আছে, তাহলে ইউ এর স্কোয়ার হলে ইউ সাইন থিটা দুইটারই স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। দেখো মিলাই দেখো সূত্র, আর ইকুয়াল টু 0। এইখানে জাস্ট আর এর সূত্রটা মাথায় রাখবা। তাহলে এগুলো তো আমার মাথায় রাখা লাগবে না, তাহলে কষ্ট করে জাস্ট একটা সূত্রই মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে আর। বাট কয়েকবার ম্যাথ করতে করতে যখন লিখবা এমনি সূত্র মুখস্থ হয়ে দেখবা মনের মধ্যে বসে আছে। ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। কি কথা বুঝছো? এই তো হয়ে গেল সূত্রগুলো। ওকে, এবার আসো আরেকটা জিনিস, সর্বোচ্চ উচ্চতা ও অনুভূমিক পাল্লার মধ্যে সম্পর্ক। সর্বোচ্চ উচ্চতা ও অনুভূমিক পাল্লার মধ্যে সম্পর্ক। সর্বোচ্চ উচ্চতা এবং অনুভূমিক পাল্লার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আসো সেই সম্পর্কটা দেখি একটু। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। একটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ। ওকে, অনুভূমিক পাল্লা এই যে এটা হচ্ছে আর। তো আমি এক্স এবং আর এবং এইচ এর মধ্যে সম্পর্ক চাই। খুবই সহজ, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। ইউ স্কোয়ার বাই 2g, ইউ এর সাথে একটা সাইন থিটা আঠা দিয়ে লাগানো থাকবে, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই দুটো দেখে কি করতে ইচ্ছা করতেছে বলো? কি করতে ইচ্ছা করতেছে বলো বলো বলো? ভাগ করতে ইচ্ছা করতেছে না? তাহলে সুন্দর করে এইচ কে আর অথবা আর কে এইচ দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g, তাহলে নিচে আর দিয়ে ভাগ দিছি, জি চলে গেল উপরে, আর ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। জি জি তো কাটে, তাহলে জি আর জি কেটে দিই, গুণ ইউ স্কোয়ার তো কাটে, ইউ স্কোয়ার তো কাটে, তাহলে আরও অনেক কিছু কাটে দেয়, ইউ স্কোয়ার জি জি কেটে দিই, তাহলে এখানে থাকলো সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2 গুণ, ভালো করে খেয়াল করবা, উপরে 1 সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা নট কস থিটা নট, 2 গুণ 2 4, উপরে সাইন স্কোয়ার আর সাইন থিটা কস থিটা, তাহলে উপরে সাইন দুটো নিচে একটা, তাহলে উপরে সাইন থিটা নট কস থিটা নট এইচ ডিভাইডেড বাই আর, এইচ ডিভাইডেড বাই আর, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, তাহলে এইচ ডিভাইডেড বাই আর, এটা ইকুয়াল টু ট্যান থিটা নট ডিভাইডেড বাই 4, তাহলে অতএব ট্যান থিটা নট ইকুয়াল টু 4h বাই আর।
tan theta naught equal to 4h by r. ওকে ডান। এই হচ্ছে আমাদের এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক, যে tan theta naught equal to 4h by r। theta naught কি নিক্ষেপ কোণ, এইচ কি সর্বোচ্চ উচ্চতা, আর কি অনুভূমিক পাল্লা। নিক্ষেপ কোণটা দেখাই দিই এখানে, এই যে নিক্ষেপ কোণ, এই যে নিক্ষেপ কোণ থিটা। তাহলে থিটা নট এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক, বিশেষ করে অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক। বুঝছো? দেখি একটা এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করে দাও। 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে একটি প্রাসকে কত কোণে নিক্ষেপ করলে, কত কোণে নিক্ষেপ করলে তার সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লা, সর্বোচ্চ উচ্চতা ও অনুভূমিক পাল্লা সমান হবে, সমান হবে। এমসিকিউ টাইপ কোশ্চেন। অ্যান্সার বলবো আমি, tan ইনভার্স 4 45 ডিগ্রি ধরে মাইক দেব। সর্বোচ্চ উচ্চতা এবং অনুভূমিক পাল্লা সমান হবে। ম্যাথ লেখার আগে উত্তর বলে দিচ্ছে 45 ডিগ্রি। কেমনে 45 ডিগ্রি? তার মধ্যে কি বলছে, একটা প্রাসকে কত কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা এবং অনুভূমিক পাল্লা সমান সমান হবে। দ্যাট মিনস এইচ সমান সমান আর হবে। তাহলে থিটা নট কত? তাহলে tan থিটা নট এটা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। এইচ সমান সমান আর, এইচ আর আর সেম। তাহলে এইচ এবং আর যদি সেম হয় তাহলে থিটা নট ইকুয়াল টু tan ইনভার্স 4, tan ইনভার্স 4। এবার tan ইনভার্স 4 এর आंसर যা আসে তাই। শেষ। এমসিকিউ কোশ্চেন। কি ক্লিয়ার? দেখি 3 নম্বর, একটি প্রাসের নিক্ষেপ বেগ, একটি প্রাসের নিক্ষেপ বেগ AI প্লাস BJ মিটার পার সেকেন্ড, সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার দ্বিগুণ হলে, অনুভূমিক পাল্লার দ্বিগুণ হলে এ ও বি এর সম্পর্ক, এ ও বি এর সম্পর্কটা বলো। এ আর বি এর সম্পর্ক কেমন হবে? যেমন এ ইকুয়াল টু বি হইতে পারে, বা এ ইকুয়াল টু 2b হইতে পারে, এ ইকুয়াল টু 3b হইতে পারে, এরকম এ আর বি এর সম্পর্কটা চাইছে। এটা একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। ধরো 4টা অপশন আছে, কেউ একটু বলেন কি বলবে, কেউ একটু বলেন কি বলবে। এখানে এখানে এটা বলা যাবে না। এখন এখন ক্যালকুলেটর কোনটা কিনবা? বাজার যেটা পাবা কিনে নিবা, ঠিক আছে? বাজার যেটা পাবা কিনে নিবা। ওকে, পারা যাবে? দেখি বলো। ভাই নিক্ষেপ কোণ তো দেওয়া নেই, নিক্ষেপ কোণ দেওয়া আছে, তোমার বুঝে নিতে হবে নিক্ষেপ কোণ দেওয়া আছে কেমনে। একটা প্রাসের এই যে নিক্ষেপ করা হয়েছে তার আদিবেগটা দেওয়া আছে, আদিবেগ ইউ দেওয়া আছে, ইউ। তাহলে ইউ ইকুয়াল টু AI প্লাস BJ, ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে আদিবেগটাকে। AI প্লাস BJ মানে কি? আদিবেগ যদি ইউ হয় তাহলে তার এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা এ, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, এই যে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে বি। এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা এ, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে বি। কি বুঝছো? আর এই কোণটা নিক্ষেপ কোণ থিটা নট, এই কোণটা হচ্ছে নিক্ষেপ কোণ থিটা নট। ওকে, আমি থিটা নটটা বের করতে চাই। বলো তো দেখি থিটা নট কেউ বের করতে পারবা কিনা? থিটা নট কেউ বের করতে পারবা কিনা বলো? পারা যাবে না থিটা নট? তাহলে tan থিটা নট, tan থিটা নট এটা ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ। ওকে, বি ডিভাইডেড বাই এ। এবার আসো, আমরা জানি tan থিটা নট ইকুয়াল টু 4h বাই আর, 4h ডিভাইডেড বাই আর। ওকে, এবার tan থিটা নট ইকুয়াল টু বি বাই এ, বি বাই এ। বসে অনুভূমিক পাল্লার দ্বিগুণ হলে কি? সর্বোচ্চ উচ্চতা। ভালো করে বুঝবা,
সর্বোচ্চ চাপ এইচ হচ্ছে আর এর আবার দ্বিগুণ 2r, এইচ ইকুয়াল টু 2r। তাহলে উপরে 4h আর নিচে r, তাহলে r ইকুয়াল টু এইচ বাই 2 বা উপরে এইচ ইকুয়াল টু 2r লিখে দিলাম, 2r আর নিচে r, আর r কাটাকাটি, তাহলে 4 দুগুণে 8, তাহলে অর্থাৎ বি ইকুয়াল টু হবে 8a। এটাই হচ্ছে এ আর বি এর সম্পর্ক। বি ইকুয়াল টু 8a, বি ইকুয়াল টু 2a কেমনে আসলো? সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার দ্বিগুণ হলে, সর্বোচ্চ উচ্চতা এইচ আর এর দ্বিগুণ হলে, অনুভূমিক পাল্লার দ্বিগুণ হলে, তাহলে এইচ এর জায়গায় 2r, আর আর কাটাকাটি, ঠিক আছে? তাহলে উত্তর ভুল বলে ফেলছো। কে বলছে? আশিকুর রহমান। আশিকুর রহমান উল্টা বলে ফেলছে। তাহলে এই হচ্ছে কাহিনী, সুন্দর কাহিনী। এবার আসো 4 নম্বর ম্যাথ। আচ্ছা, 4 নম্বর ম্যাথে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু দেখাবো আমরা, সেটা হচ্ছে দেখাও যে প্রাসের গতিপথ প্যারাবোলা বা পরাবৃত্ত, প্রাসের গতিপথ প্যারাবোলা বা পরাবৃত্ত। প্যারাবোলা হচ্ছে ইংরেজি নাম, বাংলা নাম হচ্ছে পরাবৃত্ত। প্রাসের গতিপথ পরাবৃত্ত। দেখো তোমরা ম্যাথে কণিক নামে একটা চ্যাপ্টার পড়বা। কণিক, কণিক হয় 4 ধরনের: বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত। কণিক এই কথাটা আসছে কোণ থেকে, এই কথাটা আসছে কোণ থেকে, কোণক থেকে আর কি। তোমরা এই যে কোন আইসক্রিম খাও না, তো এই কোন আইসক্রিমগুলার এই যে এটা দেখতে, কোণক অংশটা দেখতে এরকম, এই হচ্ছে কোন আইসক্রিমের। তো এটা হচ্ছে কোণক। এবার একে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কাটবো, বিভিন্ন অ্যাঙ্গেলে কাটবো, একটু কল্পনা শক্তি বাড়াবা। বিভিন্ন অ্যাঙ্গেলে কাটার পরে আমি এটাকে কেমন দেখতে পাবো, উপর থেকে কেমন দেখতে পাবো। আমি ধরো ঠিক এই বরাবর মাঝখান দিয়ে কেটে ফেলছি, এক, এই বরাবর কেটে ফেলছি, কেটে ফেলে উপর থেকে তাকাও তো, উপর থেকে তাকাইলে তুমি কেমন দেখতে পাবা? এইভাবে কেটে ফেলছো, কেটে ফেলে উপর থেকে তাকাও, উপর থেকে তাকাইলে তুমি এরকম একটা বৃত্ত দেখতে পাবা, ঠিক আছে? 1 নম্বর। তাহলে 1 নম্বর হচ্ছে বৃত্ত, সার্কেল, বৃত্ত দেখতে পাবা। এইবার তুমি কাটবা, কাটো, কিন্তু তুমি এইভাবে না কেটে একটু এইভাবে কাটবা, একটু এরকম বাঁকা তেরা করে কাটবা। এই এটা হচ্ছে 2 নম্বর কাটা। এইবার কাটলে তুমি কেমন দেখতে পারবা বলো তো? উপর থেকে তাকাইলে তুমি এটাকে কেমন দেখতে পারবা? পুরোপুরি বৃত্ত মনে হবে তোমার কাছে? পুরোপুরি বৃত্ত মনে হবে বলো তো? কেমন দেখতে মনে হবে? এইরকম একটা চ্যাপ্টা বৃত্তের মতো দেখবা না? দেখো এরকম একটা চ্যাপ্টা বৃত্তের মতো দেখবা না? বলো। ট্রায়াঙ্গেল, হয় ট্রায়াঙ্গেল মানে কি? আবার ট্রায়াঙ্গেল, ত্রিভুজ কেমনে? এটা কাটলে ত্রিভুজ কেমনে পাবো? হাই হাই খোদা, ট্রায়াঙ্গেল বললি কেন? তাহলে এটা কি? এটা হচ্ছে উপবৃত্ত। এটার নাম হচ্ছে, বৃত্তকে চাপ দিয়ে ধরলে হয় উপবৃত্ত। বৃত্ত চ্যাপ্টা হয়ে গেছে, তাহলে এটার নাম হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে? হাইপারবোলা, ইংরেজিতে বলা হয় হাইপারবোলা। এইবার আসো, আমরা যদি এইভাবে কাটি, এই যে এই সাইড থেকে এইভাবে কেটে নিলাম, 3 নম্বর। এইভাবে যদি কাটি তাহলে কেমন দেখতে পাবো? দেখো এইভাবে কাটলে এরকম একটা অংশ দেখতে পাবো, এই এই এরকম একটা ইউ আকৃতির মতো দেখতে পাবো অনেকটা। তাহলে এইভাবে যদি কেটে নেওয়া হয়, অনেক সময় দেখবো যে গাছের ডাল টাল কাটা হয় না, তো ডাল টাল কাটা হইলে এরকম দেখা যায় আর কি, যে এইভাবে একটা ডাল এইভাবে কেটে নেওয়া হয়েছে। তো এটা এই সাইডটা দেখতে এরকম হবে, এই যে এরকম, এরকম হবে, ঠিক আছে? বা এই পাশ দিয়ে রাখি, এই। তো এইটা হচ্ছে 3 নম্বর, এটাকে বলা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা, ঠিক আছে? পরাবৃত্ত। এটা স্কোয়ার, গুড, ভেরি গুড। এটা বৃত্ত, সরি এটা ট্রায়াঙ্গেল, এটা সরল রেখা, হ্যাঁ এটা সরল রেখা। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, আর এটা হচ্ছে বর্গ, গুড, ভেরি গুড, গুড। কি কথা বুঝছো? তাহলে এটা গেল পরাবৃত্ত। এইবার আসো, ধরো মনে করো 2টা কোণক আছে, 2টা কোণক, এরকম 2টা কোণক এখানে আছে, এই। এবার এই 2টা কোণক যদি এভাবে থাকে, আমি যদি এরকম কাটি, এইভাবে যদি কেটে নিই, এরকম ভাবে যদি কেটে নিই,
তো এভাবে যদি ছুরি চালাই, এভাবে যদি কেটে নিই, এটা 4 নম্বর, তখন দেখতে কেমন হবে? তখন দেখতে এই পাশে এরকম, আবার এই পাশে এরকম একটা, এই যে দুই পাশে দুইটা, তাহলে তখন জিনিসটা দেখতে হবে এরকম। তো এইটাকে বলা হচ্ছে অধিবৃত্ত। তাহলে এই হচ্ছে 4 ধরনের কনিক। এবার একটু বুদ্ধি খাটায় বলো তো, বুদ্ধি খাটায় বলো তো, এই যে প্রাসের গতিপথ, একটা প্রাসকে যে আমরা এইভাবে ছুঁড়ে দিলাম, প্রাসটা এইভাবে উড়ে গিয়ে মাটিতে পড়লো, তার গতিপথটা এই 4টার মধ্যে কোনটার মতো? বলো তো কোনটার মতো? এটার মতো না, এটার মতো না, এটা তো নাই, এরকম তো দুটো না, একটা এটার মতো। আর অনেকে বলতে না ভাই এরকম তো না, একটা প্রাসকে ছুঁড়ে দিলাম এরকম ভাবে যায় নাকি? আচ্ছা এটার একটু ঘুরাও না, এটার একটু ঘুরাও, ঘুরাইলে তো এরকম হয়, হয় না? ঘুরাইলে এরকম হয় না? তাহলে এইভাবেই তো দেখো, এইভাবেই তো গিয়ে পড়তেছে, ছুঁড়ে দিলে এইভাবে গিয়েই তো পড়তেছে। তো জিনিসটা দেখতে কার মতো? জিনিসটা দেখতে পরাবৃত্তের মতো। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে, দেখাও যে প্রাসের গতিপথ প্যারাবোলা, তো পরাবৃত্ত এটা দেখাইতে হবে। এবার কথা হচ্ছে এটা দেখাবো কিভাবে। তো তোমাকে আমি একটু ডেসমস অ্যাপে একটু দেখাই যে কার সমীকরণটা কেমন। ঠিক আছে, তোমরা তো ম্যাথে পড়বাই। ডেসমস, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু, বা ওয়াই স্কোয়ার দিয়ে দেখি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 বা 2x, 2x, তারপরে ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটুকুই রাখি নাকি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরো 8, তারপরে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8। দেখো অনেকগুলো কণিক এঁকে নিছি আমি, হিজিবিজি হিজিবিজি কেন, হিজিবিজি 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 নাই করে দিলাম, না হিজিবিজি হিজিবিজি নাই। এই দেখো বোর্ড ফাঁকা, বোর্ড ফাঁকা। এইবার খুব ভালো করে শোনো, আসো। বৃত্ত, বৃত্তের সমীকরণ হচ্ছে, বৃত্তের সমীকরণ ভালো করে বুঝবা, বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস দেখো বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স এর উপরও স্কোয়ার থাকবে, ভালো করে শোনো, ওয়াই এর উপরও স্কোয়ার থাকবে, এক্স এর উপরও স্কোয়ার থাকবে, ওয়াই এর উপরও স্কোয়ার থাকবে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হবে 1, সহগ হবে 1, এক্স স্কোয়ারের আগে 1, ওয়াই স্কোয়ারের আগেও 1, এটার সমান সমান ধরো সামথিং, এটার সমান সমান ধরো সামথিং। তাহলে এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে বৃত্ত।
তাহলে সেটা হচ্ছে বৃত্ত। তাহলে আমরা একটু দেখি তো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটোরই সহগ 1 1, তাহলে এইটা হচ্ছে নাকি বৃত্ত। দেখি তো এইটা বৃত্ত, দেখো বৃত্ত হয়েছে কিনা, দেখছো বৃত্ত, দেখছো বৃত্তের সমীকরণ, এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 2, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ 1 1 হবে, তাহলে সেটা বৃত্ত। ওকে, বৃত্ত অফ। এইবার যদি এমন হয় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এদের সহগ যদি আলাদা আলাদা হয়, ঠিক আছে, মাঝখানে প্লাস থাকবে এবং সহগ কি হবে আলাদা আলাদা, ধরো এক্স স্কোয়ার হলো আর 4 ওয়াই স্কোয়ার হলো ইকুয়াল টু 8, যদি এরকম হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স এর পাওয়ার 2 হবে, ওয়াই এর পাওয়ারও 2 হবে, কিন্তু সহগ সেম থাকবে না। সহগ যদি সেম না থাকে তাহলে চ্যাপ্টা বৃত্ত, উপবৃত্ত। দেখি তো, দেখো এক্স স্কোয়ার 4 ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার 4 ওয়াই স্কোয়ার, তাহলে দেখি তো এটাকে অন করি, এইটাকে অন করলে দেখো চ্যাপ্টা বৃত্ত, দেখছো দেখছো চ্যাপ্টা বৃত্ত, দেখছো। ওকে, এইবার আসো, এইবার আসো, যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ আলাদা আলাদা হয় এবং প্লাসের জায়গায় মাইনাস থাকে, অর্থাৎ এইটাকে জাস্ট মাইনাস করে দাও, এইটাকে জাস্ট কি করে দাও, মাইনাস করে দাও। এই যে এখানে আসো, এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার ছিল না, প্লাস 4 ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এই যে প্লাসের আগে মাইনাস, প্লাস 4 ওয়াই স্কোয়ারের জায়গায় এর আগে মাইনাস, তাহলে এটা যদি বসাই দিই আমরা, এই যে মাইনাস বসাই দিলাম, দেখো এটা অধিবৃত্ত, দেখো এই যে অধিবৃত্ত, যখনই মাইনাস হবে তখন উল্টে যাবে, এইভাবে চলে যাবে দুই দিকে। কি ক্লিয়ার? এই যে এইভাবে চলে আসবে। এবার আসো, যদি এক্স এর পাওয়ার 1 হয় ওয়াই এর পাওয়ার 2 হয়, ভালো করে শুনবা, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 2, অথবা ওয়াই এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 2, তাহলে সেটা হবে পরাবৃত্ত। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ওয়াই, অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x, এরকম যদি থাকে, এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 2 এক্স এর পাওয়ার 1, এরকম যদি থাকে তাহলে সেইটা হবে পরাবৃত্ত। তো দেখি তো, দেখি তো, দেখো এক্স স্কোয়ার 4 ওয়াই, দেখো পরাবৃত্ত, এই যে এটা হচ্ছে এই যে এইভাবে পরাবৃত্ত। তারপরে ওয়াই স্কোয়ার 2x, দেখো পরাবৃত্ত। যদি আমি এর আগে এই যে 2x এর আগে মাইনাস দিই না, তাহলে এইটা ঘুরে এদিকে চলে আসবে, দেখো এর আগে একটা মাইনাস বসাই দিই, মাইনাস বসাই দিলে দেখো ঘুরে গেছে। তারপরে নিচের এটা দেখো, এটাকে বন্ধ করলাম, এটা দেখো এটা হচ্ছে এভাবে গেছে না, আমি যদি সামনে মাইনাস বসাই দিই তাহলে উল্টে যাবে, তো সামনে মাইনাস বসাই দিলাম, এই যে মাইনাস বসাই দিলাম, দেখো উল্টে গেছে। এটাই তো আমাদের প্রজেক্টাইল, এটাই তো প্রাস। দেখো তো এই যে এখান থেকে ধরো ছুড়ে দিলাম, এই যে এখান থেকে ছুড়ে দিলাম, এইভাবে গিয়ে ভূমিতে পড়লো, এটাই তো প্রাস, এটাই তো প্রজেক্টাইল। তাহলে প্রাসের গতিপথ এই যে আমরা চারটা কণিক দেখলাম, তো কাঠটার মতো, পরাবৃত্তের মতো, তো ওইটা আমাদের ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে, যে দেখাও যে প্রাসের গতিপথ পরাবৃত্ত। তা আসো দেখাই, প্রাসের গতিপথ পরাবৃত্ত দেখাই আসো। তাহলে পরাবৃত্ত হইতে গেলে পরাবৃত্তের সমীকরণ হইতে হবে, পরাবৃত্তের সমীকরণ হতে হবে। তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণ জানলাম কেমন, পরাবৃত্তের সমীকরণে, সমীকরণে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই, এই ফরম্যাট আসবে, 4a মানে ধ্রুবক আর কি, ঠিক আছে, অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই ফরম্যাটে কিছু একটা আসবে, ঠিক আছে, তাহলে পরাবৃত্ত হবে। মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই ফরম্যাটে থাকবে। এখানে 4a হচ্ছে ধ্রুবক, এটা পরাবৃত্তের সমীকরণ আর কি, যেমন বৃত্তের সমীকরণ, সরল রেখার সমীকরণ আছে, ঠিক তেমনি পরাবৃত্তের সমীকরণ এটা। তো এবার আসো, একটা প্রাসকে যখন ছুড়ে দেওয়া হয়েছে, এভাবে একটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে থিটা নট আদি কোণে এবং ইউ আদি বেগে, তা আমরা এর গতিপথের সঞ্চার পথের সমীকরণটা চাই। এবার ভাবনা চিন্তা করে বলবা যে কোন সূত্রে যাব। সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথ, বলো সঞ্চার পথ বলতে তুমি কি বুঝো? সঞ্চার পথ, তাহলে আমরা বেগ নির্ণয় করব নাকি সরণ নির্ণয় করব, এক্স নির্ণয় করব, ওয়াই নির্ণয় করব, কোনটা নির্ণয় করব বলো? সঞ্চার পথ, সঞ্চার পথের সমীকরণ লাগবে, এক্স আর ওয়াই নির্ণয় করব, দেন এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব, এক্স নির্ণয় করব, ওয়াই নির্ণয় করব, এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব, তাহলেই তো সঞ্চার পথ হবে। যেমন এই যে পরাবৃত্তের সঞ্চার পথ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তার মানে এক্স আর ওয়াই এর সম্পর্ক। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং, তাই না? তো এটা বৃত্তের সমীকরণ। তাহলে আমরা কি চাই? সম্পর্ক চাই, এক্স এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক আমরা চাই। তাহলে আসো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স,
তাহলে এক্স আর ওয়াই সম্পর্ক, এক্স ইকুয়াল টু আমরা জানি ইউ কস থিটা নট টি, আর ওয়াই ইকুয়াল টু আমরা জানি ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা ইউ, তাহলে ইউ কস থিটা নট এদিকে, ইউ সাইন থিটা নট উপরের দিকে, তো তার আগে কি হবে প্লাস। তাহলে আমরা এখন কি করব, এই দুইটাকে জোড়া লাগাই দিব। তো কেমনে জোড়া লাগানো যায়, এখান থেকে টি সমান সমান এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা নট, টি সমান সমান এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা নট, এইটা নিয়ে সুন্দর করে এখানে ইনপুট দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে ওয়াই ইউ সাইন থিটা নট টি এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা নট মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই যে এটা এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা নট তার স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ আর ইউ কাটাকাটি, সাইন বাই কস মানে ট্যান থিটা নট এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার, নিচে টু থাকলো ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। কি বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে কি দাঁড়াইলো, ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা নট এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বা জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এটা হচ্ছে ওয়াই। এখন শোনো, লেখা বাদ দাও সবাই, এটাকে আমাদের সূত্র হিসাবে মাথায় রাখা লাগবে, তো আমরা এই কারণে বক্স করে রাখলাম। কিন্তু আমরা কি দেখাইতে চাইছিলাম, আমরা দেখাইতে চাইছিলাম প্রাসের গতিপথ প্যারাবোলা। ভালো করে আমার কথা শোনো, আমি টু দ্য পয়েন্ট কোশ্চেন করবো, টু দ্য পয়েন্ট অ্যান্সার দিবা। তুমি নিক্ষেপ করে দিলা, ছুড়ে দেওয়ার পরে তুমি তোমার আদি কোণ থিটা নট, আদি বেগ ইউ চেঞ্জ করতে পারবা? বলো পারবা? নিক্ষেপ করে দিছো অলরেডি। তাহলে আদি কোণ থিটা নট এটা তো ধ্রুবক, আদি বেগ ইউ এটা কি ধ্রুবক, মাথায় রাখিও। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, এখানে কে কে ধ্রুবক আর কে কে চলক। ওয়াই হচ্ছে চলক, এক্স হচ্ছে চলক, সঞ্চার পথ এক্স আর ওয়াই সম্পর্ক চাই। তাহলে এক্স আর ওয়াই হচ্ছে চলক, থিটা নট ধ্রুবক, তাহলে ট্যান থিটা নট ধ্রুবক, জি ধ্রুবক, টু ধ্রুবক, ইউ স্কোয়ার ধ্রুবক, কজ স্কোয়ার থিটা নট ধ্রুবক। কি কথা বুঝছো? তাহলে যারা ধ্রুবক তাদেরকে এই যে ট্যান থিটা নট ওয়াই ইকুয়াল টু, আমি একটু আরেকবার লিখি, সূত্রটা আরেকবার লিখি, ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তাহলে দেখো এই যে ট্যান থিটা নট, এই যে ট্যান থিটা নট এটা হচ্ছে এ, এটাকে একটা ধ্রুবক ধরলাম এ। এবার খুব ভালো করে বুঝবা, মাইনাস সহ চিহ্ন সহ এইটুকু, এই যে এইটুকু এক্স স্কোয়ার বাদ দিয়ে এইটুকুকে আমি বললাম এটা হচ্ছে বি। তাহলে দেখো তো ভাই, ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এরকম লেখা যায় কিনা বলো? লেখা যায়? এটার সমান সমান এ ধরলাম একটা ধ্রুবক, আর এই যে এইটুকু দেখো জি ধ্রুবক, টু ধ্রুবক, ইউ ধ্রুবক, থিটা নট ধ্রুবক, এটার সমান সমান বি। তাহলে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। বা তুমি যদি এটাকে মাইনাসটাকে তুমি মাইনাস দিয়ে লিখতে চাও, ধরো এইটুকুকে ধ্রুবক দিবা, মাইনাসটাকে এখানে লিখবা, মাইনাসটা বাইরেই থাকুক সমস্যা নাই, এই যে এইটুকুকে তুমি ধ্রুবক বি ধরবা, ওকে, এটা এ এটা বি, তাও হবে। তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। দেখছো তো ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত বলো? ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত দেখো, সর্বোচ্চ পাওয়ার ওয়াই এর 1, এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ারটা কত, এক্স এর পাওয়ার ভাই একও তো আছে দুইও আছে না, সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চটা কত সেটা দেখতে হবে। সর্বোচ্চ হচ্ছে 2, তাহলে ওয়াই এর পাওয়ার 1, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এটা কি হবে? এটা তো পরাবৃত্ত হবে, তো বৃত্ত হবে না। বৃত্ত হইতো কখন? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলে।
বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত হতো যখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতো তখন হইতো। তাহলে এটা তো এক্স এর উপর 2 সর্বোচ্চ বার, ওয়াই এর উপর 1, তাহলে অতএব এটা কি? এটা পরাবৃত্ত। তাহলে প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত, প্যারাবোলা। ঠিক আছে, এইবার আসো তো দেখি তো আসলে সত্যি এই রকম হয় কিনা, মানে এটা এটা পরাবৃত্তের সমীকরণ হয় কিনা। তাহলে ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, মাথায় রাখবা ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। তাহলে আমরা একটু বসাই তো, ওয়াই ইকুয়াল টু এ এক্স, এর মান ধরো 2 এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, মাইনাস ধরো 3x স্কোয়ার, 3x স্কোয়ার, এই যে এটা। তাহলে উপরের এটাকে বন্ধ করি, এটাকে বন্ধ করে দিলাম। এই যে দেখো, দেখো ভালো করে, এই যে দেখো তো হয়েছে কিনা। এই যে আদি বিন্দু 0 0, এখান থেকে ছুড়ে দিলাম। এই যে এটা ওয়াই অক্ষ, দেখো এই যে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখান থেকে আমি প্রাসটাকে ছুড়ে দিছি, প্রাসটা এইভাবে যাবে, এইভাবে গিয়ে এইখানে পড়বে। এই দেখো সর্বোচ্চ উচ্চতা, এটা সর্বোচ্চ উচ্চতা। কি ক্লিয়ার? ওয়াইয়ের পাওয়ার 2 হবে না? ওয়াইয়ের পাওয়ার কেমনে 2 হবে? ওয়াইয়ের পাওয়ার পরাবৃত্তের জন্য কোথায় 2 হবে? ওয়াইয়ের পাওয়ার তো 1, ওয়াই ইকুয়াল টু 1, ওয়াইয়ের পাওয়ার কেমনে 2 হবে? তাহলে প্রাসের গতিপথ পরাবৃত্ত হয়েছে। দেখো প্রাসের গতিপথ এই যে মূল বিন্দু থেকে ছুড়ে দেওয়া হয়েছে, এখানে গিয়ে পড়ছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, উপরে উঠলো, উপরে উঠে গিয়ে নিচে পড়লো। তাহলে প্রাসের গতিপথটা কেমন হবে? প্রাসের গতিপথটা হবে পরাবৃত্ত। তো হয়ে গেল। এবার এইখান থেকে এই যে আমরা এটা শিখলাম না, এই যে সূত্রটা শিখলাম, এটা কিন্তু আমাদের লাগবে ম্যাথ করতে, কিন্তু এই সূত্রটা লাগবে, এটা কিন্তু দরকারি সূত্র। এবার আসো এই সূত্রটা থেকে আরেকটু মডিফাই করা যায়। আমরা জানলাম ওয়াই ইকুয়াল টু tan theta naught x মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। তো এইখান থেকে আমার ইচ্ছা হয়েছে আমি একটু tan theta naught x টাকে কমন নিব, tan theta naught x থেকে কমন নিব। কোনো কিছু কমন নেওয়া মানে কি জানো? কোনো কিছু কমন না মানে সেই জিনিস দিয়ে ভাগ করা, সহজ কথা। তাহলে আমি তো এখান থেকে tan theta naught x কমন নিয়ে নিলাম, তাহলে এইটাকে যদি আমি tan theta naught x দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 1। আর স্বাভাবিক চিন্তা করে এটা কমন নিয়ে নিলাম, কত পড়ে থাকলো? 1। এবার কেন এই কথাটা বলতেছি যে কমন নেওয়া মানে সেই জিনিসটা দিয়ে ভাগ করা, এখানে তুমি বুঝতে পারবা। দেখো এক্সটাকে কমন নিচ্ছ, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে একটা এক্স পড়ে থাকলো। এবার তুমি তো এখান থেকে tan থেটাটাও কমন নিবা, কিন্তু এখানে আছে cos স্কোয়ার থেটা নট, tan থেটা তো নেই, তাহলে কমন নেওয়াটা একটা হিসাব করে কমন নিতে হবে। তাহলে ব্যাপারটা যেটা আমি সহজে বুঝি সেটা হচ্ছে যা আছে লিখো না, আগে জি এক্স স্কোয়ার লিখো, 2u স্কোয়ার cos স্কোয়ার থেটা নট লিখো। এইবার আসো তুমি tan থেটা নট এক্স কমন নিছো, তাহলে এটা দিয়ে ভাগ করে দাও, tan থেটা নট এক্স দিয়ে ভাগ করে দাও। এবার দেখো মনে মনে চিন্তা করো, এইটা আর এইটা কাটাকাটি, এইটা আর এইটা কাটাকাটি, কাটাকাটি করে দেখো এই জিনিসটাই তো উপরে পড়ে থাকলো, বুঝলা? তাহলে যখন আর কি কমন নেওয়া ব্যাপারটাকে কঠিন মনে করবা, তখন চিন্তা করবা কমন নেওয়া মানে ওই জিনিসটা দিয়ে ভাগ দেওয়া, শেষ। তাহলে tan থেটা নট এক্স 1 মাইনাস, ভাই এখানে একটা এক্স, উপরে দুইটা এক্স, তাহলে কাটাকাটি করে একটা এক্স উপরে, তাহলে জি একটা এক্স উপরে ডিভাইডেড বাই ইউ স্কোয়ারকে সামনে রাখলাম, ভালো করে দেখো এবার, ইউ স্কোয়ার সামনে 2 cos স্কোয়ার থেটা নট, আর এটা tan, tan মানে তো সাইন বাই কস, সাইন থেটা নট বাই কস থেটা নট। ওকে, তাহলে tan থেটা নট এক্স 1 মাইনাস, আসো উপরে জি এক্স আর নিচে ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার উপরে cos দুটো থেটা, এখানে cos একটা থেটা, তাহলে কাটাকাটি করে উপরে একটা থেটা, তাহলে 2 সাইন থেটা নট cos থেটা নট। তাহলে tan থেটা নট এক্স 1 মাইনাস নিচে ইউ স্কোয়ার 2 সাইন থেটা কস থেটা মানে সাইন 2 থেটা, 2 সাইন থেটা কস থেটা মানে সাইন 2 থেটা, বসালাম সাইন 2 থেটা, 2 সাইন থেটা কস থেটা মানে সাইন 2 থেটা বসালাম। আর উপরে কি থাকলো? উপরে থাকলো জি এক্স। ঘটনা কি শেষ? না, ঘটনা কেবল শুরু, ঘটনা কেবল শুরু। দেখো y ইকুয়াল টু tan থেটা নট এক্স 1 মাইনাস, তাকাও উপরে থাকো, 1 মাইনাস জি এক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার সাইন 2 থেটা। ভাই আমি এটাকে উপরে এক্সটাকে রাখলাম, নিচে ইউ স্কোয়ার সাইন 2 থেটা নটটাকে লিখলাম, উপরে জি আছে, তো আমি একটা কাজ করি, জিটাকে নিচে নামা এখানে লিখতে পারি না? এখানে থাকা মানে তো উল্টে গিয়ে উপরে গেল জি,
এটা লিখতে পারি কিনা, ইয়েস অর নট? পারি? ইয়েস, ওকে। এইবার দেখো তো নিচের ওই জিনিসটাকে চেনা চেনা লাগে কিনা, চেনা চেনা লাগে, বলো। এই যে নিচের এই জিনিসটাকে চেনা চেনা লাগে, y ইকুয়াল টু tan থেটা নট এক্স 1 মাইনাস উপরে এক্স ডিভাইডেড বাই, চেনা চেনা লাগে, ইউ স্কোয়ার সাইন 2 থেটা নট ডিভাইডেড বাই জি, মানে তো অনুভূমিক পাল্লা আর। তাহলে এইটা হচ্ছে আর একটা সূত্র, বুঝতে পারছো? এটা হচ্ছে আর একটা সূত্র। এই যে এটা হচ্ছে আর আরেকটা সূত্র, কি তাই না? এত সূত্র, হ্যাঁ এত সূত্র। এবার তোমার একটা মজার কথা বলি, দেখো প্রাসের সূত্র ভাই 4টা, আসল সূত্র 4টা, আর যেগুলা সূত্র বের হয়েছে এগুলো হচ্ছে বাচ্চা কাচ্চা। প্রাসের আসল সূত্র ভিএক্স, ভিওয়াই, এক্স আর ওয়াই, এই 4টা সূত্র। এই যে যতগুলো বাচ্চা কাচ্চা সূত্র বের হইল সবগুলোই এই 4টা সূত্র থেকে বের হয়েছে, 4টার বাইরে একটা সূত্র থেকে বের হয়নি। তুমি নিজে করে দেখো, এই যে যতগুলো সূত্র, এই সূত্রগুলা মানে যা আমরা লিখলাম সবই এই 4টা সূত্র থেকে আসছে। তুমি যদি ম্যাথ করতে চাও তুমি 4টা সূত্র দিয়ে দুনিয়ার সব ম্যাথ করতে পারবা, বাট এই সূত্রটা, এই সূত্রটা, এগুলো আমরা যদি মনে রাখি তাহলে কিছু কিছু ম্যাথ যেখানে ধরো 2 ধাপ 3 ধাপ লাগবে সেটা হয়তো 1 ধাপে হয়ে যাবে। বাট মূল সূত্রের উপরে কিছু নাই, ওই যে 4টা মূল সূত্র ভিএক্স, ভিওয়াই, এক্স আর ওয়াই, এই 4টা মূল সূত্রের উপরে কিছু নাই। তো তোমাকে আমি একটা ম্যাথ করে একটু দেখাই, বিশ্বাস করাই। বলা হচ্ছে একটি বলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এত বেগে নিক্ষেপ করা হলো। বলটি 50 মিটার দূরের কোনো দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? কত উচ্চতায় আঘাত করবে? কত উচ্চতায় আঘাত করবে? ক্ষুধা লাগছে, ছুটি দেন, আগে আমার খাও তারপর ছুটি দিব। ক্ষুধা লাগছে, আগে আমার খাও। একটা বলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। ধরো দূরে একটা দেওয়াল, তোমার হাতে একটা ফুটবল আছে, তুমি ফুটবলটাকে মাটিতে ফেলছো, ফেলে কিক দিছো, 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো। নিক্ষেপ করলে সামনে তো দেওয়াল, তাহলে দেওয়ালে গিয়ে ঠাস করে গিয়ে বাড়ি লাগবে। তো ভূমি থেকে কত উচ্চতায় দেওয়ালে গিয়ে আঘাত করবে সেটা আমাদের বের করতে বলছে। আসো চিত্র আঁকি, আসো একটু চিত্র এঁকে বুঝি। এই যে এইটা হচ্ছে দেওয়াল, দেওয়ালটাকে একটু অন্য কালি দিয়ে আঁকি। এটা হচ্ছে দেওয়াল, এবার এইখান থেকে একটা বলকে এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে, এই কত কোণে? 30 ডিগ্রি কোণে। কত বেগে? ইউ আদি বেগে। ইউ এর মান কত? 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার দূরের দেওয়াল, এই দেওয়ালটার দূরত্ব 50 মিটার, কোত্থেকে? এখান থেকে। তাহলে ভাই এটা এক্স না? বলো তো এক্স না? 50 মিটার দূরের দেওয়াল, তাকে কত উচ্চতায় আঘাত করবে? এই যে ওয়াই এর মানটা আমাদের চাইছে, ওয়াই এর মান চাইছে। তাহলে কি চাইছে? যখন এক্স এর মান 50 তখন ওয়াই এর মান বের করো। যখন এক্স এর মান 50 তখন ওয়াই এর মান বের করো, ওয়াইটা বের করো। তাহলে দেখো কেউ লিখবা না আগে, দেখো কেউ আগে লিখবা না। আমি ওয়াই বের করতে চাই, তাহলে ওয়াই ইকুয়াল টু এই যে কত উচ্চতায় বলটা গিয়ে এখানে আঘাত করবে এটা আমি বের করতে চাই। তাহলে ওয়াই এর সূত্র হচ্ছে ইউ সাইন থেটা নট টি হাফ জি টি স্কোয়ার
জি এর আগে অলওয়েজ মাইনাস। প্রশ্ন পড়ে তো বুঝেই গেছি কোন দিকে ছড়া হয়েছে, সামনে একটা দেওয়াল, ভূমি থেকে নিক্ষেপ করছো, দেওয়ালে গিয়ে আঘাত করবে, তো অবশ্যই উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এর আগে প্লাস বসালাম, ওয়াই এর মান বের করবো। নাও এর চেয়ে সহজ মেথড হয়, ইউ এর মান 50, সাইন থেটা নট সাইন 30 ডিগ্রি। ঝামেলা কোথায় বলো তো, কোথায় ঝামেলা? ঝামেলা হচ্ছে টি তাও দেওয়া নেই, ঝামেলা হচ্ছে টি তো দেওয়া নেই, টি তো নেই, টি এর মানটা তো জানি না। তা আমাদের কি বলছে, 50 মিটার দূরের কোনো দেওয়ালকে কত উচ্চতা আঘাত করবে। তাহলে এক্স এর মানটা দেওয়া আছে, তাহলে একটা কাজ করি, এক্স এর মান তো দেওয়া আছে, ওইখান থেকে টি পাই কিনা দেখি তো। 50 মিটার অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে সেই সময়টা বের করে দেখি তো। ঠিক আছে, তাহলে সেই সময়টা বের করে দেখি, ওই সময়টা নিয়ে এখানে বসাই। কি কথা বুঝছো? তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি। এবার এক্স এর মান হচ্ছে 50, ইউ এর মান 50, কস 30 ডিগ্রি ইন্টু টাইম টি, 50 50 কাটাকাটি। তাহলে টি ইকুয়াল টু কস 30 ডিগ্রি মানে √3/2, তাহলে এটা 2/√3, 2/√3 সেকেন্ড। তাহলে 50 মিটার দূরে পৌঁছাইতে সময় লাগবে এত, তাহলে ওই টাইমটা এনে বসাই দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, বুঝলা? তাহলে 2/√3 মাইনাস হাফ জি মানে 4.9 টি স্কোয়ার, তাহলে 4.9 2/√3 স্কোয়ার। এই কেউ একজন হিসাব করো, করছো? করো, হিসাব করো। কই কই দ্রুত দ্রুত। বাইশ দশমিক তিন তিন, হ্যাঁ ঠিক আছে, 22.33 মিটার। এই তো টান, 50 মিটার দূরের একটা দেওয়ালকে কত উচ্চতা আঘাত করবে। তাহলে আমাদের প্রথম ধাপ কিন্তু এটা, এটা প্রথম ধাপ করব, প্রথম ধাপ করে টাইমটা বের করব, দেন টি এর মানটা নিয়ে এখানে গিয়ে বসাই দিব। এই যে টি এর মানটা ধরে নিয়ে এখানে গিয়ে বসাই দিব, তাহলে কাজ শেষ। ওকে, এইবার শোনো শোনো, অর অর এই ম্যাথটা আরেকটা ভাবে আমরা করতে পারি। এখানে কয় ধাপে করছি, উত্তর দাও, কয় ধাপে করছি? 2 ধাপে করছি, 2 ধাপে। প্রথমে টি বের করছি, তারপরে সেই টি এর মানটা নিয়ে এখানে বসাইছি। এবার দেখো আমি এক ধাপে করতে পারবো, কোন সূত্র অ্যাপ্লাই করে? ওয়াই ইকুয়াল টু ডিরেক্ট, ওয়াই ইকুয়াল টু ট্যান থেটা নট এক্স। আমার এক্স দেওয়া আছে, ওয়াই চাইছে, তাহলে এক্স আর ওয়াই এর সম্পর্ক ট্যান থেটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা নট। নাও এবার মান বসাও। তাহলে ট্যান কোণের মান 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি ইন্টু এক্স এর মান 50 মাইনাস জি 9.8, এক্স এর মান হচ্ছে 50 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ, ইউ এর মান 50 সেই 50-এর স্কোয়ার। এবার কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি তার স্কোয়ার। নাও হিসাব করো, ওয়াইয়ের মানটা হিসাব করো। তুমি দেখো এখান থেকে মান যদি হিসাব করো 22.33 মিটারই আসবে, আসছে না? 22.33 মিটারই আসবে, এই তো। তাহলে এই সূত্র খাটাই একবারে করলাম, এখানে 2 ধাপ লাগলো, ওখানে 1 ধাপ লাগলো। এবার কথা হচ্ছে কি ভাই, এইখানে কি আমি নতুন কিছু করছি? নতুন কিছু করি নাই, আমি এই কাজটাই ওখানে করছি। কেমনে? টি ইকুয়াল টু কত, এখান থেকে টি বলো তো, এক্স ডিভাইডেড বাই ইউ কস থেটা নট। টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ইউ কস থেটা নট। আমরা টি এর মানটা নিয়েই তো এখানে বসাইছি, মানটা নিয়েই তো বসাইছি, তো এই কাজটাই তো আমরা এখানে করছিলাম। এখানে তো আমরা এই কাজটাই করছিলাম। দেখো তো, এই যে টি এর মান এক্স ডিভাইডেড বাই ইউ কস থেটা নিয়েই তো এই সূত্রটাতে বসাইছিলাম, এই যে টি এর জায়গায় বসাইছিলাম, বসাই দিয়ে একটা ডেরিভেশন করছি। ওখানে মান নিয়ে বসাইছি, এখানে ডেরিভেশন করে একটা সূত্র বানায় ডিরেক্ট ওইটাই বসাইছি। তো এখন আমি তো তোমাকে বলতেছি যে তুমি এই যে মূল সূত্র দিয়ে তুমি ম্যাথ করতে পারবা, কিন্তু এগুলো দিয়ে করলে হবে কি ডিরেক্ট এক ধাপে করতে পারলা। এবার লিখো অর, অর আমি তোমার আরেকবার ম্যাথটা করে দিচ্ছি। অর আরেকটা নিয়ম, অর সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ট্যান থেটা নট এক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর। ট্যান থেটা নট এক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর, জানো না সূত্র? এই যে ট্যান থেটা নট এক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর। মান বসাও, আসো বোর্ডে তাকাও, লিখবা না কেউ। ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি, এক্স এর মান কত? 50, 1 মাইনাস এক্স এর মান 50 ডিভাইডেড বাই আর, ডিভাইডেড বাই কি আর, আর কি আর হচ্ছে অনুভূমিক পাল্লা।
আর অনুভূমিক পাল্লা, তুমি বলো আর কত হবে? অনেকে বলতে পারে ভাই প্রাস তো এখান থেকে গিয়ে দেওয়াল এখানে আঘাত করতেছে, অনুভূমিক পাল্লা কোথায় হবে? যদি দেওয়াল না থাকতো বস্তুটা এখানে এসে পড়তো না, দেওয়াল না থাকলে, তাহলে সেই ক্ষেত্রে তার অনুভূমিক পাল্লা হইতো না, অনুভূমিক পাল্লাটা হইতো না, অনুভূমিক পাল্লা আর থাকতো না। অনুভূমিক পাল্লা 0 মাইট দিব ধরা, অনুভূমিক পাল্লা 50। এই অনুভূমিক পাল্লা কে বলছো 50? অফি তাহমিদ, তারপরে ফারজানা আক্তার, বিথি। তোমরা এখন যে অবস্থায় আছো ওই অবস্থায় উঠে দাঁড়াও, উঠে দাঁড়ায় কান ধরে 2বার উঠবস করো, এখনই 2বার উঠবস করো, ঠিক আছে? অনুভূমিক পাল্লা এত কষ্ট করে অনুভূমিক পাল্লা আজকে চিল্লাই চিল্লাই বুঝাইলাম, এরপরে অনুভূমিক পাল্লা বলতেছে 50 মিটার নাকি অনুভূমিক পাল্লা। এগুলা এগুলা কি বুঝাইলাম? এটার অনুভূমিক পাল্লা হবে? এখান থেকে এখানে আসতে অনুভূমিক পাল্লা, এত কষ্ট করে অনুভূমিক পাল্লা বুঝাইলাম, বলে অনুভূমিক পাল্লা নাকি 50 মিটার। আর একটা বলতেছে অনুভূমিক পাল্লা হচ্ছে 0। এই কান ধরে উঠবাস করো নিজ দায়িত্বে, ঠিক আছে? এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। অনুভূমিক পাল্লা 50-এর সাথে আরো কিছু যোগ, 50-এর সাথে আরো কিছু যোগ হবে। অনুভূমিক পাল্লা আছে এখান থেকে নিক্ষেপ করার পর এখানে কি নিক্ষেপ তলে পৌঁছাইছে? নিক্ষেপ তলে পৌঁছাইতে গেলে আরো যাইতে হবে। এখন তুমি বলতে পারো ভাই দেওয়াল আছে তো যাবে না। আরে ভাই দেওয়াল না থাকলে যাইতো না? কল্পনা করো দেওয়াল না থাকলে সে যাইতো না, এখানে গিয়ে পড়তো না, তখন একটা অনুভূমিক পাল্লা হইতো না? সেটাই হচ্ছে অনুভূমিক পাল্লা, বুঝছো? তাহলে সেটাই হচ্ছে অনুভূমিক পাল্লা। তাহলে সেই অনুভূমিক পাল্লাটা আর আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এটাই তো সূত্র। এবার মান বসাও তো, ইউ এর মান, ইউ এর মান 50। কে একজন করো হিসাবটা করো, 50 সাইন 2 ইন্টু থিটা নট কত ডিগ্রি? 30 ডিগ্রি, ডিভাইডেড বাই জি 9.8। কেউ আমাকে আর এর মানটা একটু বলে দাও। 220.98, 220.98। কেউ বলতেছে 9.2, কেউ বলতেছে 9.8। কার দলে যাবো বলো, কার দলে যাব? আচ্ছা 220.98 এত মিটার এর দলে গেলাম। না 9.2 এর সংখ্যা বেশি, 9.2, তাহলে 9.2 এত মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে আর এর মান। এইবার এই আর এর মানটা নিয়ে এখানে বসো, তাহলে 220.92 এই আর এর মানটা নিয়ে এখানে বসো। বসায় দেখো 22.33 মিটার। যে যেভাবে করতে চাই, ঠিক আছে? তো কেন এই যে 3টা নিয়ম আমি কেন দেখালাম শোনো, আমি বলি। তোমরা তো ছোট মানুষ, তো তোমাদের ওই গাইড, টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক এগুলা দেখে দেখে সলভ করার অভ্যাসটা বেশি, ঠিক আছে? নিজে মাথা খাটায় করার আগে তোমাদের গাইডে সলভের দিকে নজর যায়। এখন মনে করো সাপোজ এই ম্যাথটা আমি ক্লাসে করে দিলাম এইভাবে, তুমি বইয়ে করার সময় তুমি তো নিজে সলভ করার আগে তোমার উত্তরের দিকে চোখ যাবে। তুমি দেখলা এইভাবে, তুমি তখন এটাও শিখলা, তুমি আবার এটাও শিখলা, এক ম্যাথের জন্য 2টা নিয়ম শিখলা। তুমি ভাবলা মনে হয় মানে অজান্তেই ম্যাথ কি করলাম, মনে মনে মুখস্থ করে ফেললা, এই ম্যাথটা আসলে এইভাবে করতে হবে, এই ম্যাথটা আসলে এইভাবে করতে হবে, তো এই ম্যাথটা আসলে এইভাবে করতে হবে। এইভাবে যে করা যায় সেটা তোমার মাথার মধ্যে খেললো না, ঘটনা যে একই সেটা তুমি আসলে বুঝলে না, তাহলে তো হবে না, ঠিক আছে? আসলে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এবার ম্যাথ যেটা দিবে দিক, সমস্যা কি? তোমার খালি মানে তোমার খালি নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে, হ্যাঁ আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি সূত্র জানি, আমি মানে থিওরির কনসেপ্ট ক্লিয়ার আছে আমার, আমাকে এখন যে ম্যাথ দেওয়া হবে আমি পারবো, ঠিক আছে? মঙ্গল গ্রহ থেকে ম্যাথ এনে দিক, বৃহস্পতি গ্রহ থেকে ম্যাথ এনে দিক, আমি সময় দিলে ম্যাথটা আমি চেষ্টা করে সলভ করে দিতে পারবো, কোনো ব্যাপার না। তাহলে তোমার কনফিডেন্স থাকতে হবে এই লেভেলের কনফিডেন্স। আমার অনেক কনফিডেন্স, হ্যাঁ অনেক কনফিডেন্স হলে আবার বিপদ, অনেক কনফিডেন্সের ঠেলায় তো আবার মাঝে মাঝে ভুল বলে ফেলো। ছুটি দিবেন না? না ছুটি কিসের, কিসের ছুটি? এইবার তুমি আমাকে বলো তো, এমনও তো হইতে পারতো, দেখি তোমরা কেমন বুঝো, এমনও তো হইতে পারতো একটা প্রাসকে আমি নিক্ষেপ করছি, তা আমাদের প্রশ্ন করছে 50 মিটার দূরের দেওয়ালকে কত উচ্চতা আঘাত করবে। আরে ভাই যদি এমন হইতো 50 মিটার যাওয়ার আগেই যদি মাটিতে পড়ে যাইতো, 50 মিটার যাওয়ার আগেই যদি মাটিতে পড়ে যাইতো, দেওয়াল পর্যন্ত যদি না পৌঁছাইতো, তা আমি বুঝতাম কেমনে দেওয়াল পর্যন্ত পৌঁছায়নি? এটা আমি কিভাবে বুঝতাম বলো তো দেখি? 50 মিটার দূরের একটা দেওয়ালকে কত উচ্চতা আঘাত করবে, এটা আমার প্রশ্ন বলছে। কিন্তু এমন যদি হইতো 50 মিটার দূরে পৌঁছাই নাই, তার আগেই বলটা মাটিতে পড়ে গেছে, এমন তো হইতে পারতো নাকি? কিভাবে বুঝতাম? কিভাবে বুঝতাম? আমরা আমরা উড্ডয়নকালটা বের করে বুঝতাম, সরি উড্ডয়নকাল বলতেছি, মানে কি এটা, অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা বের করে বুঝতাম। অনুভূমিক পাল্লা দেখো ভালো করে খেয়াল করো, 220.92, 220.92 আসছে। তো 220.92 যদি আসে অনুভূমিক পাল্লা, তাহলে অবশ্যই 50 মিটার দূরে দেওয়ালকে আঘাত করছেই, কারণ 50 মিটারের আরো অনেক পরে 220.2। কিন্তু আমি যদি প্রশ্ন এরকম করতাম
230 মিটার দূরের দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? ভাই 230 মিটার দূরের দেওয়ালকে আঘাত করতো না, তার আগেই মাটিতে পড়ে যাইতো। তুই বলতে ভাই আমি যদি এভাবে করি তখন বুঝবো কেমনে? তখন ওয়াইয়ের মানটা নেগেটিভ চলে আসতো, ওয়াইয়ের মানটা তখন নেগেটিভ চলে আসতো, ওয়াইয়ের মান নেগেটিভ চলে আসতো, এই যে ওয়াই, এই ওয়াই নেগেটিভ চলে আসতো। তাহলে আমরা বুঝতাম যে আরো আগেই মাটিতে পড়ে গেছে। এখন কথা হচ্ছে ওয়াই নেগেটিভ এসে কি বুঝাইতো, ওয়াই নেগেটিভ এসে কি বুঝাইতো? তো তুমি একটা ম্যাথ করো, এই ম্যাথটারই একটা মানে বর্ধিত অংশ করো। যদি আমি প্রশ্ন করতাম যে 230 মিটার দূরের দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে, এত দূরের দেওয়ালকে দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে, যদি প্রশ্ন এটা করতাম, আঘাত করবে, তাহলে তখন ঘটনাটা কি ঘটতো? তাহলে আমি যদি ওয়াই বের করি, আমি যে কোনো একভাবেই করলাম, tan θ নট এক্স, ঠিক আছে, 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর, নাকি কোনটা দিয়ে করবো, মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার θ নট, যার যেটা ভালো লাগে করবা, কোনো সমস্যা নেই। তাহলে কেউ একজন আমার উত্তর বলো, tan 30 ডিগ্রি, এক্স এর মান হচ্ছে 230 বলছে, এবার জি 9.8, এক্স এর মান 230-এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 50-এর স্কোয়ার আর কস 30 ডিগ্রি তার স্কোয়ার। তাহলে কেউ একজন আমার একটু উত্তরটা বলো, যেভাবে বলো না কেন। ড্রপ দিয়ে লাগতো? ড্রপ দিয়ে লাগতো না, ড্রপ করে গিয়ে লাগতো না এটা। আমি আমি ড্রপ খাওয়া বল বলছি। -5.45 অফিত আহমিদ, ঠিক বলছো তো? -5.45 এত মিটার। হ্যাঁ, যখনই মাইনাস আসবে, তখন আমি বুঝে যাব যে আঘাত করছে। কেমনে আঘাত করছে? গভীরতায়, মানে উচ্চতায় আঘাত করে নাই, গভীরতায় আঘাত করছে। শোনো, তুমি একটা বলকে ছুড়ছো, একটা বলকে যদি ছোড়ো, শোনো একটু ভালো করে কথাটা শোনো, যতই তাজ্জব মনে হোক, ভালো করে শোনো, আগে লেখা বাদ দাও, বোর্ডে থাকো। ধরো সামনে একটা দেওয়াল আছে, সে যত দূরেই থাকুক, তুমি একটা ফুটবল কিক দিছই, ওই দেওয়ালের গায়ে বল লাগবেই, গ্যারান্টি। ওই দেওয়ালে বল লাগবেই, লাগবেই, মাফ নাই। ভাই কেমন কথা? এই যে এমন তো হতে পারে না যে আপনি নিক্ষেপ করলেন এখান থেকে, দেওয়াল আছে এইখানে, এই যে এটা হচ্ছে দেওয়াল, এখানে দেওয়াল আছে, তো বলটা নিক্ষেপ করলেন আপনি, এখান থেকে বলটাকে নিক্ষেপ করলেন, এখান থেকে বলটাকে এই যে গিয়ে নিক্ষেপ করলেন, তো বলটা তো এইখানে মাটিতে পড়ে গেল, তো দেওয়ালে লাগবেই মানে, হ্যাঁ লাগবেই মানে লাগবেই। কেমনে লাগবে? উচ্চতা আঘাত করে নাই দেওয়ালকে, দেওয়ালকে গভীরতায় আঘাত করছে। দেওয়ালটাকে অন্য একটা কালি দিয়ে আঁকি, দেখো এই হচ্ছে উচ্চতা, এই যে এটা হচ্ছে উচ্চতা, মাটির উপরে দেখতেছো, মাটির নিচেও তো আছে, মাটির নিচেও দেওয়াল আছে। হ্যাঁ, এই যে মাটির নিচেও এরকম দেওয়াল আছে, এই যে এরকম দেওয়াল আছে, তাহলে আঘাত করবে, মাপ নাই। এই যে এখান থেকে গিয়ে এই যে আঘাত করবে এখানে, তাহলে দেখো দেওয়ালকে আঘাত করবেই, তো এটা গভীরতায় না উচ্চতায় আঘাত করতেছে? গভীরতায় আঘাত করতেছে। এই যে তাহলে মাইনাসে সেটাই বোঝাচ্ছে যে -5.45 মিটার, মানে নিচের দিকে, উপরের দিকে না, নিচের দিকে। কি কথা কি বুঝছো? অনেক অনেক ভাই এটা মাটি থাকলে তো ওখানেই পড়ে যাবে। হ্যাঁ, মাটি থাকলে তো ওখানে পড়ে যাবে, কিন্তু ম্যাথের হিসাব কি বুঝতেছে যে মাটিতে পড়ে গেছে? সে কি বুঝতেছে যে মাটি আছে? এমন তো হতে পারতো যে ধর একটা ভবনের উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে, এই ভবনের উপর থেকে একটা বলকে নিক্ষেপ করছো, পাশে আর একটা বড় বিল্ডিং, তাহলে ওই বিল্ডিংয়ে গিয়ে আঘাত করবে, করতে পারতো না? করতে পারতো না? তো এটাই হচ্ছে কথা। অথবা ভূমি থেকে নিক্ষেপ করছো, গর্তের মধ্যে গিয়ে পড়ছে, পড়তে পারতো না? পারতো তো। তো এটাই হচ্ছে ঘটনা, আঘাত কিন্তু করবে। তো মাইনাস আসলে এটা বুঝতে হবে যে আঘাতটা আসলে নিচে গিয়ে করতেছে। আর বাস্তব কথা যদি চিন্তা করো, তাহলে তো তুমি ঘটনাটা বুঝলা যে ও আচ্ছা, মানে দেওয়ালে আঘাত করার আগেই মাটিতে পড়ে গেছে আর কি। তো ম্যাথ করে অনেকে বলতো ভাই দেওয়ালে আঘাত করার আগে মাটিতে পড়ে গেছে, তাহলে ম্যাথ করে কেন মাইনাস আসলো? মাইনাসটা এটাই বোঝাচ্ছে যে আসলে আঘাত করলে কোথায় গিয়ে করতো, কোথায় গিয়ে আঘাত করতো? মাটির নিচে গিয়ে আঘাত করতো, বুঝতে পারছো? মাটির নিচে গিয়ে আঘাত করতো। যেমন এই বেশ ধরো যে উন্নত দেশগুলোতে মাটির নিচ দিয়ে মেট্রো চলে, ধরো সিঙ্গাপুরে মাটির নিচ দিয়ে মেট্রো চলে। তো মাটির উপরে ধরো যে মাটির নিচে ধরো এক একটা মেট্রো লাইন
মিনিমাম ধরো 15 তলা 20 তলা গভীরও পর্যন্ত আছে, ঠিক আছে, 20 তলা 15 তলা গভীর পর্যন্ত আছে মেট্রো লাইন, উপর থেকে ধরো বোঝা যাচ্ছে না। তো এরকম মাটির নিচে গিয়ে আঘাত করতে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। প্রাসের কিন্তু আমরা অনেক সূত্র পড়ে ফেলছি, মানে মোটামুটি সূত্রের কাজ শেষ। তো নেক্সট দিন আমরা হচ্ছে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব, ঠিক আছে, এক একটা করে ম্যাথ ধরবো, সলভ করব, ধরবো আর সলভ করব। ওকে, টাটা। ওয়েব অ্যাপে যারা আসো, এখন কি সাউন্ড প্রবলেম দেখাচ্ছে? ওয়েব অ্যাপে যারা আসো, এই যে এই পর্যন্ত কি সাউন্ডে কোনো প্রবলেম ছিল? না, ওই মাঝে মাঝে একটু মাথা নষ্ট হয়, ঠিক আছে, ওইটা আবার ঠিক হয়ে যাবে। তিনটি অসমান ভেক্টরের সর্বনিম্ন লব্ধির মান পাওয়ার জন্য ভেক্টর তিনটিকে পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে রাখতে হবে? তিনটি অসমান ভেক্টরের সর্বনিম্ন লব্ধির মান পাওয়ার জন্য ভেক্টর তিনটিকে পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে রাখতে হবে? তিনটি অসমান, তিনটি অসমান মানের ভেক্টরের সর্বনিম্ন লব্ধির মান পাওয়ার জন্য ভেক্টর তিনটিকে পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে রাখতে হবে? পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ, এটা কি হবে? একশো 20 ডিগ্রি হবে না? 120 ডিগ্রি অসমান বলছে, সমান হলে 120 ডিগ্রি হতো। আদিবেগ 0 হলে প্রাস কি হবে? আদিবেগ 0 হলে প্রাস কেমনে হবে? আদিবেগ 0 তো নিক্ষেপই হবে না। আচ্ছা দেখি তোমার প্রশ্নটা নিয়ে আমি ভাবি আর একটু। একজন বলছে যদি দেওয়ালের উপর দিয়ে চলে যায় তো দেওয়াল অসীম দেওয়াল, ঠিক আছে, উপরের দিকে অসীম, নিচের দিকে অসীম দেওয়াল, দেওয়ালের উপর দিয়ে যাওয়ার কোনো অপশন নেই। ওকে, টাটা।